আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল খালেদ, সার্টিফাইড ডায়েট অ্যান্ড ফিটনেস কোচ। আজ দ্য কোচ কোশ্চেন আনসার সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার হাতে বেশ প্রশ্ন আছে। লাস্ট অ্যাকচুয়ালি লাইভ সেশনটায় খুব একটা কোশ্চেন আনসার করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। তো আজকে বেশ ভালোই কোশ্চেন আছে আমাদের কাছে, যেহেতু গত লাইভ সেশনেরও কিছু কোশ্চেন বাকি ছিল। তো একসাথে আজকে চেষ্টা করব সবগুলো উত্তর একসাথে দেওয়ার। আমি কিছু সময় অপেক্ষা করি। আমাদের লাইভটি যারা দেখছেন ধীরে ধীরে যুক্ত হয়ে যান সবাই। এবং কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমার সাথে এখানে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারেন, এবং লাইভটি শেয়ার করে দিন। লাইভটি শেয়ার করে দিলে অনেকের কাছে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে। তারা যদি প্রশ্ন করে আমি উত্তর দিয়ে চেষ্টা করব উপকার করার। আশা করি আমার এই লাইভ কোশ্চেন আনসার সেশন দেখে অনেকেই উপকৃত হন। কারণ অ্যাকচুয়ালি আমি আসলে সময় পাই না। আমাকে অনেকেই বলেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর জন্য, ভিডিও এডিটিং করে কন্টেন্ট করার জন্য আসলে আমার পক্ষে এটা সম্ভব না। কারণ আমি চেষ্টা করেছি, চেষ্টা যে অ্যাকচুয়ালি করি নাই ব্যাপারটা এরকম না। দেখা যায় যে ভিডিও করা, করে এডিটিং করা, এরপর এটা আপলোড করা, এটা আসলে অনেক পরিশ্রমের ব্যাপার। আর আসলে এটা প্রফেশনাল না হলে করা সম্ভব না। আমি তার প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটার না। বা আমার ফেসবুক থেকে যে আর্নিং আসে ব্যাপারটাও এরকম না। আসে, আর্নিং আসে না এরকম না, আসে, হালকা একটা আর্নিং আসে। বাট অ্যাকচুয়ালি আমি ফেসবুক আর্নিং বা মনিটাইজেশনের জন্য এই লাইভ বা কন্টেন্ট ক্রিয়েশন করি না। আমার যতটুকু নলেজ আছে, খুব একটা বেশি কিছু জানি না, তাও যতটুকু জানি চেষ্টা করি সবার সাথে শেয়ার করার। এবং আমিও চাই যে আপনারা যতটুকু জানেন আপনারাও আমার সাথে শেয়ার করুন, দুইজনেই একসাথে শিখি। তো আমাদের এই পেজটা একদম নতুন ছিল, কোচ খালেদ যে পেজটা, এটা একদম একটা নতুন একটা পেজ। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি লাইভ করা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার বা 4 নাম্বার লাইভ। তো 3 নাম্বার 4 নাম্বার লাইভে আমাদের মোটামুটি এই পেজে ভালোই ফলোয়ার চলে আসছে। আমি দেখতে পাচ্ছি 279, মানে 279 জন অলরেডি আমাদের ফলোয়ার হয়ে গেছে পেজে। তো আশা করি এটা আরো বাড়বে, এবং আশা করি যে আপনারা উপকৃত হচ্ছেন এই লাইভ সেশন থেকে। তো আপনাদের যারা লাইভটা দেখছেন আপনারা কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। একটু দেখি কি কোশ্চেন আসে। কত লাইভের কিছু কোশ্চেন ছিল, অনেকেই কোশ্চেন করেছেন, আমি এগুলো উত্তর দিতে পারিনি। আমি আসলে গত লাইভে আগেই বলে দিয়েছিলাম যে আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিলাম না। তো আজকে আমি চেষ্টা করব সেই উত্তরগুলোও দিয়ে দেওয়ার। ওকে, আমরা ওয়েট করি। লাইভে আর একটু মানুষ বাড়ুক। আজকে আসলে মানুষ একবারেই নাই দেখতে পাচ্ছি। আসুক, ধীরে ধীরে আসুক, নাহলে আমাদের যে কোশ্চেনগুলো আছে ধীরে ধীরে ওই কোশ্চেনগুলো দিয়েই শুরু করি, আমরা আগাতে থাকি। আমার মনে হয় ইন্টারনেটটাও একটু স্লো। আমার প্রায় বেশ আগের লাইভেও দেখেছিলাম যে ইন্টারনেটটা স্লো ছিল, আজকেও দেখতে পাচ্ছি ইন্টারনেটটা স্লো। যাই হোক, আমি ধীরে ধীরে আগাতে থাকি। কোশ্চেন আমার কাছে আছে বেশ কয়েকটা। আমি আসলে গত লাইভের কিছু কোশ্চেন আমি কিছু আলাদা করে রেখে দিয়েছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আমি আমার কোশ্চেন আনসার সেশনে চলে আসি। প্রথমে আমাদের কাছে যে কোশ্চেনটা আছে সেটা ছিল হচ্ছে, সপ্তাহে একজন বিগিনার কত কতদিন ট্রেনিং করবেন। তো অ্যাকচুয়ালি ট্রেনিং এর যে ফ্রিকোয়েন্সিটা, এটা কিন্তু সেটা ডিপেন্ড করে আপনার ম্যাচুরিটির উপরে এবং আপনার রিকভারি লেভেলের উপরে। কেউ যদি একদম ইয়াং কেউ থাকে, বয়স যদি কম থাকে, বা তার যদি মাসল ম্যাস ভালো থাকে, প্রপার রেস্ট পায়, সেক্ষেত্রে কিন্তু সে ফ্রিকোয়েন্টলি ট্রেনিং করতে পারে। কিন্তু কেউ যদি একটু অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে, সে কিন্তু যদি রিকভারি লেভেল ভালো হয়ে থাকে সেও ফ্রিকোয়েন্টলি ট্রেনিং করতে পারে। কিন্তু বিগিনারদের ক্ষেত্রে যেটা হয়, বিগিনাররা যে জিনিসগুলো বোঝে না, একটা হচ্ছে রিকভারি। বিগিনারদের ম্যাক্সিমাম প্রবলেম থাকে যারা অতিরিক্ত ট্রেনিং করে ফেলে, যেটাকে এক কথায় বলে ওভার ট্রেনিং। তো ওভার ট্রেনিং করলে যেটা হয়, আপনি যতটুকু ট্রেনিং করবেন আপনার কিন্তু সেরকম ডায়েট দিতে হবে। কারণ আপনি যত ট্রেনিং করবেন আপনার তত মাসল ড্যামেজ হবে। মাসল যত ড্যামেজ হবে, এটা রিপেয়ার করার জন্য আপনার তত বেশি নিউট্রিয়েন্টস দরকার আছে। মানে আপনাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো দিতে হবে। আর সাথে কিন্তু রেস্টও লাগবে। কিন্তু বিগিনারদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, ওরা টোটালি নেগলেক্ট করে হচ্ছে রিকভারিটাকে। ম্যাক্সিমাম বিগিনার যারা আছে তারা ওয়ার্কআউট করে, প্রচুর ওয়ার্কআউট করে। আমি এরকমও দেখি মাঝে মাঝে ছেলে পেলে, আমি মজা করে বলি কি কাঁথা বালিশ নিয়ে আসবা নাকি তোমরা জিমে। দেখা যায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, স্টিল ওয়ার্কআউট করে। কি ওয়ার্কআউট করে আই ডোন্ট নো। আমি তো এখনো
40 মিনিট 1 ঘন্টা ওয়ার্কআউট করলে টায়ার্ড হয়ে যায়, কারণ আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমরা মোটামুটি অল ইন দিয়ে ওয়ার্কআউট করি। কিন্তু এরা দেখা যাচ্ছে যে আপনার রেস্ট নেয় বেশি ওয়ার্কআউট টাইম। এটা আমরা সবসময় বলে দিই যে একটা সেটের মাঝখানে আপনি যদি নর্মাল হাইপারট্রফি ট্রেনিং করে থাকেন তো 1.5 মিনিটের বেশি রেস্ট না নেওয়ার জন্য। তো বিগিনারদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এরা এই যে রিকভারিটাকে টোটালি ইগনোর করে, ডায়েটটা টোটালি ইগনোর করে, বা ডায়েট থেকে থাকলেও এটা নামে মাত্র একটা ডায়েট থেকে থাকে। সো আমরা বিগিনারদের যদি চাই আমরা ট্রেনিং করাইতে পারবো সপ্তাহে 4 থেকে 5 দিন। কেউ যদি ন্যাচারাল হয়ে থাকে আমরা কিন্তু 5 দিনের উপরে ট্রেনিং করতে টোটালি রিকমেন্ড করি না। কারণ কি, কারণ রিকভারি একটা অনেক বড় ইস্যু আছে। যারা এনহ্যান্সড বডি বিল্ডিং করে বা প্রফেশনাল বডি বিল্ডিং করে তারা যে এই এনহ্যান্সমেন্টগুলো নেয় ম্যাক্সিমামই কিন্তু নেয় হচ্ছে রিকভারি ড্রাগ। আপনি যদি দেখেন যে অ্যাকচুয়ালি এই ড্রাগগুলো মেনলি কি করে, এগুলো কিন্তু মেনলি রিকভারিতে আপনার স্পিড আপ করে। আপনি ওয়ার্কআউট করছেন, আপনি ড্যামেজ করছেন, আপনি যত তাড়াতাড়ি রিকভারি করবেন তত আরেকবার এসে কিন্তু আপনি আরেকটি স্পিড ধরতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সপ্তাহে যদি বছরে 54টা সপ্তাহ থাকে, আপনি যদি প্রতি সপ্তাহে একবার চেস্ট করেন মানে আপনি ইয়ারলি 54টা সেশন পান। কিন্তু আপনার যদি রিকভারি ফাস্ট থাকে, আপনার রিকভারি যদি ভালো থাকে, বা আপনি যদি এনহেন্সড হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 54টা আপনি আরও বেশি করতে পারবেন। আপনি সেক্ষেত্রে 3 দিন 4 দিন পর পরেও যদি প্রপার ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট থাকে সেক্ষেত্রে চেস্ট ওয়ার্কআউট করতে পারছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু রেসে একটু হলেও আগায় যাচ্ছেন। এই অ্যাডভান্টেজটার জন্যই কিন্তু মেইনলি পিইডিটা ইউজ করে। আচ্ছা যাই হোক, আমরা একটু যে টপিকে ডিসকাশন করছিলাম সেটাতে একটু সরে গেছি। তো বিগিনাররা নর্মালি সপ্তাহে 4 থেকে 5 দিন ট্রেনিং করাই এনাফ। আমি ইন্টারমিডিয়েট হোক আর অ্যাডভান্স হোক, আমি 5 দিনের উপরে ওয়ার্কআউট কাউকে করতে আসলে অ্যাকচুয়ালি এনকারেজ করি না। কারণ রিকভারি অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যদি খালি মাসল রিকভারির কথা বলেন সেটা বললেও কিন্তু হবে না, আপনার কিন্তু টেন্ডন, লিগামেন্ট এগুলোরও কিন্তু রিকভারি হওয়ার কথা। এছাড়াও আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি এই জিনিসটা নোটিস করেছি, সবাই খালি মাসল রিকভারি মাসল রিকভারি মাসল রিকভারি। আপনি যে ওয়ার্কআউট করছেন, আপনার যে ওয়ার্কআউটের যে লোডটা আছে এটা তো নার্ভাস সিস্টেমেও পড়ছে। আমার তো পুরো বডিতে নার্ভ আছে। আপনি যখন এক্সেস ওয়ার্কআউট এটা শকে চলে যায়, আপনি কন্টিনিউ ওয়ার্কআউট করলে কিন্তু রেস্ট দিতে হয়, আমরা তো রেস্ট দিই না টোটালি। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে এটা কিন্তু সবসময় স্ট্রেসড হয়ে থাকে। আপনার যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্ট্রেসড হয়ে থাকবে তখন কিন্তু শুরু হয়ে যাবে আপনার অসুস্থতা, আপনার রিকভারি স্লো থাকলে আপনার বডি গ্রো করবে না। এই ঘুম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মানুষ তো আর বললামই ঘুমায় তো রাত 12টার পরে, এটা একটা খুব নর্মাল কালচার হয়ে গেছে যে 12টার পরে ঘুমানো। আগে ছিল আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এখন তো হয়ে গেছে হচ্ছে কে কার থেকে কত লেটে ঘুমাতে পারে, এটাও আবার একটা গল্পের টপিক হয়ে যায়। যে আমি তো ফজরের আগে ঘুমাই না, আমি তো সারা রাত জেগে থাকি। এটা অ্যাকচুয়ালি কোনো ভালো হ্যাবিট না, এটা আমরা ডিসকারেজ করি। যারা ফিটনেসের সাথে অন্তত আছেন তারা চেষ্টা করবেন প্রপার টাইমে ঘুমানোর, প্রপার টাইমে ডায়েট নেওয়ার এবং প্রপারলি ওয়ার্কআউট করার। ওকে, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম বস। স্পিরুলিনা এখন অনেকেই খাচ্ছে দেখি, এটা সম্পর্কে যদি কিছু বলেন। সুপার ফুড নাকি? আসলে সুপার ফুড বলে কিছু নাই। আমি যদি এটা নামের উপরে টাইটেল বসায় দিই সুপার ফুড, দেন ইটস সুপার ফুড। স্পিরুলিনা অ্যাকচুয়ালি হচ্ছে শ্যাওলা, এটা হচ্ছে সামুদ্রিক একটা শ্যাওলা। এটা প্রোটিন কোয়ান্টিটি অনেক হাই। এটা অ্যাকচুয়ালি প্রোটিনের সোর্স হিসাবে ইউজ করে থাকে। এটা কমপ্লিট, এটা হচ্ছে ভেগান সোর্স। যারা অ্যাকচুয়ালি যারা ভেজিটেরিয়ান, যারা চিকেন বা এনি কাইন্ড অফ মিট খায় না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরুলিনাটা খেয়ে থাকে। আর এটা হচ্ছে কমপ্লিট অ্যামিনো সোর্স, মানে আমাদের যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে যে 20টা, এই 20টার 20টাই আমার স্পিরুলিনাতে আছে। এই জন্য স্পিরুলিনাকে অ্যাকচুয়ালি সবাই প্রায়োরিটি দিয়ে থাকে। কেউ যদি ভেগান বডি বিল্ডার হয়ে থাকে স্পিরুলিনা ইউজ করতে পারবে। বাট যদি ভেগান না হয়ে থাকে, এনিম্যাল সোর্সের থেকে ভালো প্রোটিন সোর্স আর দ্বিতীয়টা হয় না। কারণ খালি অ্যামিনো অ্যাসিড দিয়েই হয় না, আরও অনেক কিছুই লাগে। আবার মিনারেলস যদি বলি, ভাইটামিনস যদি বলি, বা ক্রিয়েটিন প্রোফাইল যদি বলি, এগুলো কিন্তু অ্যানিম্যাল প্রোটিন সোর্সে বেশি থাকে। তো আমাদের রিকমেন্ডেশন সবসময় অ্যানিম্যাল প্রোটিন সোর্সই হয়ে থাকে। আর যদি অ্যানিম্যাল প্রোটিন সোর্স না খেয়ে থাকে, ভেজিটেরিয়ান হয়ে থাকে, সেক্ষেত্রে ওকে ফাইন, স্পিরুলিনা ইউজ করতে পারবে। স্পিরুলিনা গুড। এটা অ্যাকচুয়ালি এখন না, এটা অনেক আগে থেকে। কারণ আমি যখন ছোট ছিলাম আমি মনে করতে পারি যে আমি অনেক প্রোগ্রামে গিয়ে তখন হচ্ছে আমার খুব প্রমোশন চলতো স্পিরুলিনার। ছোট ছোট প্যাকেটে 5 গ্রামের প্যাকেটে করে তখন এটা আমাদেরকে স্যাম্পল দিত। তখন মাত্র মার্কেটে আসছিল, ওটা সম্ভবত জাপান থেকে তখন এটা মার্কেটিং করতো। ওকে, আবরার সালেহীন, ওয়ার্কশপ কবে হবে ভাইয়া? ওয়ার্কশপ কবে হবে? ওয়ার্কশপের এখনো কোনো প্ল্যানিং আপাতত নাই। রমজান মাসের আগে মনে হয় না, মানে মার্চের আগে মনে হয় না কোনো ওয়ার্কশপ করাতে পারবো। তো আমি চেষ্টা করবো। আমি অ্যাকচুয়ালি প্ল্যানিং করছি একটা অনলাইনে ওয়ার্কশপ করার, কারণ আসলে ব্যস্ততার কারণে ঢাকায় ওয়ার্কশপ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আসলে যত দিন যাচ্ছে ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে। আর ওয়ার্কশপ করাতে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে, কারণ আমাদেরও প্রিপারেশন আছে, প্রিপারেশনের একটা ব্যাপার আছে। তো ওয়ার্কশপ ইনশাল্লাহ একটা অনলাইন করানোর আমার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি করাবো। এবং অনলাইন করালে যেটা হয়, এটা
সবকিছু তো সেম থাকে, মেইন জিনিস তো হচ্ছে ইনফরমেশন বা নলেজ শেয়ারিং, সবকিছুই ঠিক থাকবে। এতে যেটা হয় যে আমার যে ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার থাকে, ঢাকায় গিয়ে ওয়ার্কশপ করানো, বা আমাদের কিন্তু ওয়ার্কশপে সারা বাংলাদেশ থেকেই মানুষ আছে, কেউ চিটাগাং থেকে আসছে, কেউ রাজশাহী থেকে আসছে, কেউ খুলনা থেকে আসছে, বা সিলেট থেকে আসছে, যেখান থেকে আসছে সেখানে এই ট্রাভেল টাইমটা কিন্তু সেভিং হয়। আর একটা মোটামুটি ডিমান্ড ছিল যে অনলাইনে একটা ওয়ার্কশপ করানোর, কারণ অনেকেই আসতে পারেন না, বা ঢাকায় এসে ওয়ার্কশপ করে যাওয়াটা ডিফিকাল্ট হয়, যেহেতু আমাদের 2-3টা ক্লাস থাকে প্রতিটা ওয়ার্কশপে। তো আমি চেষ্টা করব যে অনলাইনের একটা ওয়ার্কশপ করানোর। MK মাহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া, ফিটনেস কোচ এবং নিউট্রিশনিস্ট হতে চাইলে কিভাবে হওয়া যাবে? ফিটনেস কোচ আর ট্রেনারের ভিতরে পার্থক্যটা এটা অনেকেই বোঝে না। কোচ আর ট্রেনার অ্যাকচুয়ালি একই জিনিস। আপনি যখন জেনারেল ট্রেনিং করাবেন, পাবলিকলি ট্রেনিং করাবেন, তখন আপনি হচ্ছে ট্রেনার। যেমন জিমের ভিতরে আমরা কখনোই বলি না যে জিম কোচ, আমরা বলি কি জিম ট্রেনার, কারণ সে হচ্ছে পাবলিক, সে সবাইকেই ট্রেনিং করায়, তাই সে হচ্ছে ট্রেনার। আর কোচ, কোচ মানে হচ্ছে আপনি যখন কাউকে পার্সোনালি ট্রেনিং করাবেন বা পার্সোনালি টেক কেয়ার করবেন। যেমন আপনি কখনো কি শুনেছেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের ট্রেনার? আপনি কখনোই শোনেন নাই বাংলাদেশ ক্রিকেট টিমের ট্রেনার। আপনি সবসময় শুনছেন কি বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ। কোচ মিনস দ্যাট আপনি একজনকে স্পেসিফিক্যালি, অর এ গ্রুপ অফ পিপুলকে যখন আপনি স্পেসিফিক্যালি ট্রেনিং করান, তখন ওটাকেই বলে কোচিং করানো। ইটস লাইক স্কুলের কোচিংটা যেরকম হয়, যেমন আমরা ফ্রেন্ডরা মিলে বা ক্লাসমেটরা মিলে যখন কোচিং করি, ওটাই কিন্তু কোচিং বলে, কিন্তু ক্লাসটাকে কিন্তু কোচিং বলে না। ওকে, কোচিং বা নিউট্রিশনিস্ট হতে চাইলে কিভাবে হওয়া যায়? নিউট্রিশনিস্ট হওয়া অনেক বড় ব্যাপার। নিউট্রিশনিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি, নিউট্রিশনিস্ট হতে হলে আপনাকে অনার্স করতে হবে। অনার্স ছাড়া আপনি এখানে, আমি অনেককেই দেখি যে নামের আগে লাগায় দেয় নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান। না, এগুলো হচ্ছে আপনার ডিগ্রি। আপনি ডায়েট কোচ হতে পারবেন, বাট নট নিউট্রিশনিস্ট। নিউট্রিশনিস্ট হতে হলে আপনাকে অনার্স করে আসতে হবে। অনার্স করে আসলে সেক্ষেত্রে হচ্ছে আপনি নিউট্রিশনিস্ট হবেন। আর এই ডায়েট অ্যান্ড কোচিং হওয়ার জন্য বাংলাদেশে ডায়েট অ্যান্ড নিউট্রিশন বা ওয়ার্কআউটের উপরে, ডায়েট অ্যান্ড নিউট্রিশনের উপরে ওয়ার্কশপ কোর্স আছে, অনেক কোর্স আছে, কিন্তু ওয়ার্কআউটের উপরে আপনি যদি সার্টিফিকেশন কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে করতে হবে। এখন তো অনেক ইজি ব্যাপারগুলো, এখন তো অনলাইনে যে ISSA আছে, তারপরে হচ্ছে এইস আছে, NASM আছে, তারপরে আপনার যে আমেরিকান স্পোর্টস কাউন্সিল যেটা, ওটা আছে। এগুলো আপনি অনলাইনে লগ ইন করলে আপনার যা বেশি না, আপনার $1,000 মতো খরচ হয়, বা $1,000 নিচেই কস্ট পড়ে। আপনার প্রায় $1 লাখ মতো কস্টিং করতে হবে, 1 থেকে 1.5 লাখ মতো আপনি যদি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে। এবং এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, আপনি এগুলো করতে পারেন। এবং সব থেকে, বাট এগুলো কিন্তু একটা প্রবলেম কি, অনলাইন কোর্সগুলো আর যেগুলো একটা ভ্যালিডিটি থাকে, লাইক 20 মাস। ISSA এখন সম্ভবত 20 মাস করছে, আগে ছিল 22, এর আগে ছিল 24, বা বাকি সবগুলোর এরকম একটা ভ্যালিডিটি থাকে, 2-3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম থাকে, এর উপরে কেউ দেয় না। এরপরে আপনাকে যেটা করতে হয়, এটা আপনাকে নতুন করে আবার রিনিউ করতে হয়। সেই জন্য আমি সবসময় সবাইকে সাজেস্ট করি ডিপ্লোমা করার জন্য। ডিপ্লোমায় যে জিনিসটা হয়, যে ডিপ্লোমাতে কোনো ভ্যালিডিটি থাকে না। আপনি যদি একবার ডিপ্লোমা সার্টিফিকেশন নিয়ে নেন, সেক্ষেত্রে এটা আপনাকে রিনিউ করানোর কোনো ঝামেলা নাই। আপনি কিন্তু ISSA যদি সার্টিফিকেট নেন, 2 বছর যদি পার হয়ে যায়, আপনি কিন্তু আর বলতে পারবেন না যে আমি ISSA সার্টিফাইড ট্রেনার, আনলেস, এবং বাংলাদেশের ম্যাক্সিমামই হচ্ছে এক্সপায়ার্ড, এটা আমি আপনাকে বলে দিলাম। বাংলাদেশে অনেকেই লাগে ISSA সার্টিফাইড ট্রেনার, গিয়ে দেখবেন যে ডেট শেষ হয়ে গেছে আরো আগে, দেখবেন 1-2 বছর আগে ডেট শেষ, ম্যাক্সিমামই রিনিউ করে না। তো এটা রিনিউ না করলে আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি ISSA সার্টিফাইড ট্রেনার। তো কিন্তু আবার যদি ডিপ্লোমাটা করে থাকেন, ডিপ্লোমা করে থাকলে এটা কোনো ভ্যালিডিটি থাকে না। এবং ডিপ্লোমা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ক্লাস 2। আমাদের যে ট্রেনারদের সার্টিফিকেশন পরীক্ষাগুলো আছে, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 এভাবে আসে। ক্লাস 1 মানে হচ্ছে মাস্টার ট্রেনার। তো আপনি যদি একবার ডিপ্লোমা করে ফেলেন, আমি সাজেস্ট করি ডিপ্লোমা, কারণ ডিপ্লোমা হচ্ছে চিপার, ডিপ্লোমা খুব অ্যাভেলেবেল, ইজিলি করা যায়। কিন্তু ডিপ্লোমার পড়াশোনা খুব টাফ। ডিপ্লোমার যে এডুকেশনটা একটু টাফ, এবং অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তো যদি আপনি মনে করেন যে আপনি করতে চান, তো ডিপ্লোমাটা করতে পারেন, আমি এটা সাজেস্ট করব। আর নিউট্রিশনিস্টের ক্ষেত্রেও সেম, আপনি এগুলো ISSA বা এইস এগুলো ওয়েবসাইটে ঢুকলেই আপনি পেয়ে যাবেন, কিন্তু নিউট্রিশনিস্ট পাবেন না, ডায়েট কোচ পাবেন। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যারা এগুলো নিয়ে কারণ পড়াশোনা করায়? আমি নর্মালি মাঝে মাঝে বাসায় ফ্রি হ্যান্ড ব্যায়াম করি, কখনো ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করি নাই। না, এটা আপনি যদি প্রফেশনালি করতে চান, তাহলে আপনাকে প্রফেশনালি করতে হবে। বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই, তবে ডায়েট অ্যান্ড নিউট্রিশনের উপরে অনেকেই আছে। আপনার ছোট ছোট কিছু আপনি কোর্স করতে পারবেন, কিন্তু এরকম প্রফেশনালি কেউ এরকম নাই। আমরা হচ্ছে ওয়ার্কশপ করাই, আপনি যদি চান আমাদের ওয়ার্কশপগুলো করতে পারেন। আমরা ঢাকায় এর আগে প্রায় 20-23টা ওয়ার্কশপ করিয়েছি ইতিমধ্যে। আমরা 24 নম্বর ওয়ার্কশপটা ইনশাল্লাহ অনলাইনে করাবো, যেহেতু অনলাইনের ডিমান্ড আছে। আর
আমি আপনাকে সাজেস্ট করবো যেহেতু আপনি বাসায় ওয়ার্কআউট করছেন, করেন, ফাইন, গুড। জিমে গিয়েও করতে পারেন, জিমে গিয়ে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সের জন্য করতে পারেন, যেহেতু আপনি ইন্টারেস্টেড। তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি জিমেও যান, জিমে গিয়েও করুন। নাইম উল করিম, শরীফ তোমাকে স্যালুট দিছে। অনেকদিন পরে আমার শরীফের কথা মনে হইলো, শরীফকেও আমি স্যালুট ব্যাক করলাম। ওকে, নাইমুল করিম আমার একাডেমিক ফ্রেন্ড, শরীফও আমার একাডেমিক ফ্রেন্ড। শেখ আব্দুর রকিব, একদিনে একাধিক মাসল ট্রেন করলে কোনটার সাথে কোনটা করলে ভালো হয়? এটা আসলে ডিপেন্ড করে, এটা অনেকভাবেই ট্রেনিং করা যায়। অনেকে আছে করে আপার বডি ট্রেনিং করে, লোয়ার বডি ট্রেনিং করে, এটা একরকম। আজকে আপার বডি করলে পরের দিন লোয়ার বডি, এরপর একদিন ব্রেক দিয়ে এরপর আবার আপার বডি, আবার লোয়ার বডি, এরকম করে অনেকে করে। অনেকে আছে করে পুশ পুল কিক ক্রাঞ্চ। এটা হচ্ছে, আমি আসতেছি এক্সপ্লেন করতেছি, এটা হচ্ছে আরেক টাইপের ওয়ার্কআউট। আবার অনেকে আছে করে হচ্ছে, যেটা হচ্ছে আমরা ব্রো স্প্লিট বলি। ব্রো স্প্লিট হচ্ছে এই টাইপের ওয়ার্কআউট গুলা, যেমন চেস্টের সাথে ট্রাইসেপ, বাইসেপের সাথে ব্যাক, লেগসের সাথে অ্যাবস, এগুলা হচ্ছে টিপিক্যাল ওয়ার্কআউট। বা একদিন চেস্ট ওয়ার্কআউট করে চেস্টের সাথে শোল্ডার, বা একদিন জাস্ট খালি আর্মস, বা একদিন লেগস, এরকম। আবার অনেকে আছে উইকলি ডেইলি একটা 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 করে ওয়ার্কআউট করে, অনেকভাবেই করা যায়। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে চান। এখন আমি একটু আসি আপার বডি লোয়ার বডি কিভাবে করে। আপার বডি লোয়ার বডি হচ্ছে লাইক আমি আজকে আপার বডি করবো, এটা আমরা বিগিনারদেরকে বেশি করাই, একদম নতুন যারা, যারা এক মাসলের উপরে বেশি স্ট্রেস নিতে পারে না। কারণ আমি আমার এক চেস্ট মাসলে হয়তো বা 12, 16, 20 সেট পর্যন্ত ওয়ার্কআউট করতে পারবো, কিন্তু একজন বিগিনারের পক্ষে কিন্তু এত সেট ওয়ার্কআউট করা পসিবল না। সে ম্যাক্সিমাম 4 সেট 5 সেট ওয়ার্কআউট করার পরে তার মাসলটা এক্সস্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তাদেরকে যেটা করাই, আপার বডি লোয়ার বডি স্প্লিটটা করাই। আপার বডি লোয়ার বডি স্প্লিটটা করালে হয় কি, সেক্ষেত্রে মাসলটার ফ্যাটিক হয়ে যায় ঠিকই, কিন্তু গ্রোথটা, রিকভারি রেটটা ভালো থাকে, স্টেবল থাকে। যেমন আমরা আপার বডিতে কি আছে, চেস্ট আছে, আমি চেস্টের একটা ওয়ার্কআউট করবো, লাইক ইনক্লাইন বেঞ্চ প্রেস আমি 3 সেট করলাম। ব্যাকের জন্য ল্যাট পুল ডাউন করলাম। আমি বাইসেপের জন্য বাইসেপ কার্ল করলাম, ট্রাইসেপ ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস করলাম ট্রাইসেপের জন্য। আমার আপার বডি ডান, শেষ। এরপর আমি লোয়ার বডি করবো। লোয়ার বডিতে আমার পুরো লেগস আছে, হ্যামস্ট্রিং আছে, গ্লুটস আছে, কাফ আছে, বা অনেকে অ্যাবস আছে, অ্যাবস টাচ করে, গুড। এরপরে আসে হচ্ছে আপনার পুশ পুল কিক ক্রাঞ্চ। পুশ মানে কোনগুলো, যে মাসলটা দিয়ে পুশ, ধাক্কা দেওয়ার যে ওয়ার্কআউট গুলো। পুল মানে কি, টানা। টানার ভিতরে কি কি আছে আমাদের ব্যাকের, আমরা যে টানা, আমি যখন কোনো কিছু টানতেছি কি কি ইউজ করতেছি। পুলের ক্ষেত্রে আছে আমার বাইসেপস, আমার ব্যাক, আমার ট্র্যাপস, এই মাসলগুলো হচ্ছে আমার পুলের জন্য, যেটাতে আমার টানতে আমাকে হেল্প করে। আর পুশের জন্য আমার হচ্ছে 3টা মাসল গ্রুপ আছে, একটা হচ্ছে চেস্ট, একটা হচ্ছে ট্রাইসেপস, আর একটা হচ্ছে শোল্ডার। এই 3টা মাসল দিয়ে আমরা সাধারণত কি করি, পুশ করি। পুশের ভিতরে আমরা হচ্ছে এই 3টা ওয়ার্কআউট, যেমন এই তিনটা মাসল গ্রুপ যেদিন আমি ট্রেনিং করব, হয়তো আমি চেস্টের জন্য 3টা করলাম, শোল্ডারের জন্য 2টা করলাম, ট্রাইসেপের জন্য একটা করলাম, ডান। এর থেকে বেশি কিছু করার দরকার নাই। আর নর্মালি যেটা বেশিরভাগ মানুষই করে, চেস্টের সাথে ট্রাইসেপ করে, ব্যাকের সাথে বাইসেপ করে, শোল্ডারের সাথে অ্যাপস করে, বা অনেকে আছে শোল্ডারের সাথে লেগস করে। আমি সাধারণত লেগসের সাথে অন্য কোনো মাসল ট্রেন করতে সাধারণত না করি। আপনি যদি লেগসের সাথে কোনো কিছু ট্রেন করতেই হয়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি অ্যাপস ট্রেনিং করতে। আর এটা আমি সবসময় সাজেশন করি যে লেগসটা উইকলি 2বার ট্রেনিং করতে। একদিন হচ্ছে কোয়াড, অর্থাৎ সামনের যে মাসলটা, ওই মাসলকে একদিন ফোকাস করে করতে বলি। আর একদিন হচ্ছে হ্যামস্ট্রিং, অর্থাৎ পিছনের যে মাসলটা আছে ওইটা ফোকাস করে একদিন করতে বলি। তো আপনার যেভাবে আপনার ভালো ফিল করেন, যেভাবে বেটার ফিল করেন, আপনার ওইভাবেই ওয়ার্কআউট করা উচিত। একটা জিনিস মনে রাখবেন যে আপনি আপনার বডির কিন্তু স্পেশালিস্ট। আপনি আপনার বডিকে যেভাবে ফিল করতে পারেন, এটা কিন্তু দ্বিতীয় কেউ পারবে না। আমরা হয়তো আপনাকে গাইড করতে পারবো, আপনি এটা ট্রায়াল এন্ড ইরর করতে হবে। আপনি করেন, আপনি 2 সপ্তাহ এটা করেন, বা 3 সপ্তাহ করেন, আপনি বা প্রতি 4 সপ্তাহ পর রুটিন চেঞ্জ করেন, করে দেখেন যে আপনার বডি কোনটায় রেসপন্স করে। যেটা আপনার বডি ভালো রেসপন্স করে, আপনি ওইভাবেই ওয়ার্কআউট করবেন। মাসুদ চৌধুরী, আসসালামু আলাইকুম। খালেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? মাসুদ স্যার হচ্ছে আমাদের ফিজিক্সের টিচার ছিল, স্কুলে এবং কলেজে দুইখানেই পড়েছি। খুবই ভালো টিচার এবং আমাদের সিলেটের খুব স্বনামধন্য টিচার। স্যার বর্তমানে অ্যাপ্লাইড ফিজিক্সের টিচার হিসাবে আছে সিলেট মেরিটাইম একাডেমিতে। ওকে, আগের দিনের কিছু কোশ্চেন ছিল। আচ্ছা, এই যেহেতু ওয়ার্কআউট রিলেটেড কথাই বলতেছি, আমাকে একজন একটা এই লাস্ট লাইভে একটা কোশ্চেন করছিল যে কম্পাউন্ড আর আইসোলেশনের যে ওই এক্সারসাইজ আছে, এটার অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, মানে কম্পাউন্ড আর আইসোলেশনের ভিতরে পার্থক্য কি? জয়দীপ দা, আদাব স্যার, অনেকদিন আপনার সাথে দেখা নাই, কেমন আছেন ভাই?
আদাব দাদা, ভালো আছি। আজকেও আমি জিমে গেছি, জিমে গিয়ে আপনার খোঁজ করছি, শুনছি আপনি আসেন নাই আজকে জিমে। তো যেটা নিয়ে বলতেছিলাম যে কম্পাউন্ড কম্পাউন্ড মানে অ্যাকচুয়ালি কোনগুলা কম্পাউন্ড, মানে আমি যে ওয়ার্কআউট গুলা করতেছি, যেমন ফর এক্সাম্পল আমি বেঞ্চ প্রেস করতেছি। আমি যখন বেঞ্চ প্রেস করি, বেঞ্চ প্রেস করলে কিন্তু আমার খালি একটা যে চেস্টের মাসল যে এঙ্গেজ হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেটা না। আমার চেস্টের মাসল এঙ্গেজ হচ্ছে, শোল্ডারের মাসল এঙ্গেজ হচ্ছে, ট্রাইসেপসের মাসল এঙ্গেজ হচ্ছে, অর্থাৎ আমার এখানে তিনটা মাসল গ্রুপ ইংগেজ ইংগেজ হচ্ছে। তো এক যে ওয়ার্কআউটে একের অধিক মাসল এঙ্গেজ হয় সেটাকে বলে হচ্ছে কম্পাউন্ড এক্সারসাইজ। আর আইসোলেশন কোনগুলা? আইসোলেশন মানে যেটা ওয়ার্কআউটটা আমি করতেছি, যেটা করলে শুধু একটা মাসলকেই হিট করে, ওটাকে বলে আইসোলেশন। যেমন আমি কাফ ট্রেনিং করতেছি, আমি কাফ রাইজ করতেছি, কথার কথা কাফ রাইজ করতেছি, এটা কিন্তু আইসোলেশন এক্সারসাইজ। বা আমি প্রিচার কার্ল করতেছি, প্রিচার কার্লে কিন্তু আমার হাতে এখানে ট্রাইসেপ কিন্তু এঙ্গেজ হচ্ছে না, এগুলো হচ্ছে আইসোলেশন ওয়ার্কআউট। আমি ফোর আর্ম কার্ল করতেছি, আমার ফোর আর্ম ছাড়া দ্বিতীয় কোনো মাসল ইউজ হচ্ছে না, এগুলো হচ্ছে আইসোলেশন এক্সারসাইজ। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আইসোলেশন আর কম্পাউন্ড এক্সারসাইজ কি। শেখ আব্দুর রকিব, 2016 সালে ইনজুরির কারণে জিম ছেড়ে দিয়েছিলাম, আগামী মাস থেকে শুরু করতে চাচ্ছি, আপনার থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করছি, কিভাবে পরামর্শ নিতে পারি? আমাকে ডিরেক্ট লাইভে কোশ্চেন করলে আমি উত্তর দিয়ে দিই। আমি আমার কাছ থেকে সব থেকে বেস্ট ওয়ে আনসার পাওয়ার, কারণ আমার ফোনে এভরিডে 20 to 25 বাইরেও বেশি কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমার পক্ষে ভাবে একজন একজন করে আনসার দেওয়া সম্ভব হয় না, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু একই কোশ্চেন করে। যেমন আমার কাছে যে কোশ্চেন, আমি যে লিস্ট নিয়ে বসে আছি, যে আমার এখানে দেখতেছি যে লাস্ট যে লাইফটা ছিল আমি তো সবগুলো আনসার করতে পারিনি, এখানে অনেকগুলো কোশ্চেন, এখানে আমি দেখতেছি যে 5টা কোশ্চেন আছে অলমোস্ট একই টাইপের। তো আমি যখন একজনকে এখানে আনসার দিয়ে দিই, তখন কিন্তু ওই 5টা কোশ্চেন কভার হয়ে যায়, অর্থাৎ পাঁচজনের যে কনফিউশন আছে ওটা আমি ক্লিয়ার করতে পারি। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে লাইভে কোশ্চেন আনসার গুলো দিয়ে দেওয়ার, এবং এটা হচ্ছে সব থেকে ফাস্টেস্ট ওয়ে। আমাকে যারা লাইভে কোশ্চেন করে, লাইভে কিন্তু উত্তরটা পেয়ে যায়। কিন্তু আমাকে যারা পার্সোনালি মেসেজ করে, ম্যাক্সিমামকে আমি বলি যে ভাইয়া লাইভে কোশ্চেন করো, বা লাইভে আমি উত্তরটা বলে দিব। তো আপনার জন্য যেটা হবে, যেহেতু আপনি 2016 সালে ইনজুরির কারণে ওয়ার্কআউট ছেড়ে দিচ্ছেন, আপনি এখানে মেনশন করেন নাই কি ধরনের ইনজুরি। তো যেহেতু 2016 সালে অলমোস্ট 10 বছর হয়ে গেছে, তো আমরা ধরে নিচ্ছি যে ইনজুরিটা রিকভারি হয়ে গেছে, আপনার মেডিকেল ক্লিয়ারেন্স আছে। ওকে। তো আপনি যেহেতু প্রথমে ওয়ার্কআউট শুরু করবেন প্রায় 10 বছর পরে, আপনাকে এটা হচ্ছে সবার জন্য, এটা খালি রাকিব ভাইয়ের জন্য না। যারা একটা ব্রেক দিয়ে, লেটস সাপোজ 3 মাসও যদি কেউ ব্রেক দেন, ব্রেক দিয়ে যদি ওয়ার্কআউট শুরু করেন, কিভাবে শুরু করবেন? ওনার তো 10 বছর, এটা অনেক বেশি, তবে ইনজুরির পরে বা অনেকের ইনজুরির পরে একটা ওয়ার্কআউট কিভাবে শুরু করবেন, এটা একটা জেনারেল গাইডলাইন আমি দিয়ে দিই। আপনি আজ থেকে 10 বছর আগে লাস্ট যে ওয়ার্কআউট করে গেছেন, আপনি যদি মনে করেন যে না ওইখান থেকে আমি আবার আজকে শুরু করব, আপনি আবার ইনজুর্ড হবেন। এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, দেখা যায় 3 বছর আগে ওয়ার্কআউট করে গেছে, আর্মস ছিল 18 ইঞ্চি, 3 বছর পরে ওয়ার্কআউট করতে আসে তার আর্মস চলে আসছে আপনার 14 ইঞ্চিতে। সে আশা করে কিভাবে যে সে আগের মতো আবার 50 কেজি দিয়ে বাইসেপ কার্ল করবে? দ্যাটস টোটালি ইম্পসিবল। আপনার যেহেতু মাসল মেমোরি আছে, আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। আপনি যদি আগে ওয়ার্কআউট করে থাকেন, এটাকে মাসল মেমোরি বলে। মাসলটা খুব তাড়াতাড়ি এটা ক্যাপচার করে থাকে, ক্যাপচার করে ফেলে, সে খুব তাড়াতাড়ি রিগ্রো করে ফেলে, সে ফর্মে চলে আসে। কিন্তু আপনি যখন প্রথম দিন জিমে যাবেন, প্রপারলি অফকোর্স ওয়ার্ম আপ করবেন। আমাদের মোস্ট অফ দ্য কেসেস, এটা আমি কয়েকদিন আগেও জিমে আলোচনা করতেছিলাম আমার ট্রেনারদের সাথে, যে বেশিরভাগ ছেলেরাই প্রপারলি ওয়ার্ম আপ করে না। জিমে আসে, জিমে এসেই দেখা যায় যে চলে যায় ওয়েট লিফটিং করতে, ভেরি গুড, জিমে এসে ওয়েট লিফটিং করতে চায়, কোনো প্রবলেম না, কিন্তু শুরুই করে হেভি ওয়েট দিয়ে। না, আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। আপনার মাসল যদি রেডি না থাকে, প্রিপেয়ার্ড না থাকে, আপনার যদি টেন্ডনগুলো প্রিপেয়ার্ড না থাকে, আপনি ইনজুরিতে পড়বেন ফর শিওর। আপনি আজকে ইনজুরিতে না পড়েন, 3 মাস পরে ইনজুরিতে পড়বেন। এই জন্য জিমে যখন আসবেন, আপনার ম্যাচুরিটি লেভেল যেটাই হোক, আপনার অ্যাডভান্স হন, ইন্টারমিডিয়েট হন বা বিগিনার হন, অফকোর্স জিমে আসবেন, প্রপারলি ওয়ার্ম আপ করবেন, তারপরে ওয়ার্কআউট শুরু করবেন। আর যারা ব্রেক দিয়ে আসবেন, মাথায় বিগিনারদের মতো অ্যাটলিস্ট 1 মাস আপনাকে ওয়ার্কআউট করতে হবে, বিগিনাররা যেরকম করে করে। আপনি যদি মনে করেন যে না আমি আজ থেকে 3 বছর আগে যেভাবে ওয়ার্কআউট করতাম ওইভাবেই আমি ইনজুরির শেষ করে এসে বা ব্রেক দিয়ে এসে ওইভাবেই ওয়ার্কআউট করব, আপনি ইনজুরিতে আবার পড়বেন। সো প্রপারলি ওয়ার্ম আপ করবেন, ওয়ার্ম আপ করে ধীরে 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 ওয়ার্কআউটটা করবেন, ওয়ার্কআউটটা শুরু করবেন, ইনশাল্লাহ ধীরে ধীরে ভালো রেজাল্ট পাবেন। এবং রেজিস্ট্যান্স ট্রেনিং, যেহেতু আমাদের প্রোগ্রেসিভ ট্রেনিং যেভাবে করতে হয়, যে আমার টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট এভরি মান্থ আমার প্রতিটা ওয়েট একটু হলেও বাড়ানোর জন্য। আপনি যদি ওয়েট ধীরে 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 বাড়াতে থাকেন, এটা নিয়ে কিছুদিন আগে একটা আমার প্রোফাইলে মেম শেয়ার করছিলাম, যে সায়েন্স বেসড ওয়ার্কআউট আর গ্র্যাজুয়ালি যারা ওয়েট ট্রেনিং করে, ধীরে ধীরে ট্রেনিং করে, ধীরে ধীরে ওয়েট বাড়ায় বাড়ায় ট্রেনিং করে, আমরা যে ট্রেনিং গুলো করি এটাই কিন্তু বলা হচ্ছে কি হাইপারট্রফি ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং।
বা প্রোগ্রেসিভ ওভারলোড। তো এই ট্রেনিংগুলো যারা করে দেখা যায় যে আপনি ওয়ার্কআউট শুরু করছেন 20 কেজি বেঞ্চ প্রেস দিয়ে, আপনি ওয়ার্কআউট করতেছেন 2 বছর পরে সেম 2 কেজি 20 কেজি বেঞ্চ প্রেস দিয়ে, আপনি কোনো রেজাল্টই পাবেন না। আপনাকে টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট এভরি মান্থ 2.5 কেজি হইলেও ইনক্রিমেন্ট করার জন্য, কি বাড়াতে হবে। আপনি এইভাবে বাড়াতে থাকেন, আপনার মাসলও কিন্তু এভাবে অ্যাডাপ্ট করবে, অ্যাডাপ্ট করে হেভি লিফটিংয়ের সাথে অ্যাডাপ্ট করলে মাসলগুলোও কিন্তু গ্রো করবে। আপনি হেভি লিফটিং ছাড়া মাসল গ্রো করা ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা এখানে হচ্ছে যে মাসলটাকে ট্রেনিং করে, এটা হচ্ছে হাইপারট্রফি ট্রেনিংয়ে মাসল গ্রো করতে হলে এটা রেজিস্ট্যান্স ভাঙতে হবে, রেজিস্ট্যান্ট হয়ে গেলে কিন্তু এটা গ্রো করবে না। সো যারা মাসল বিল্ডিং এর জন্য ওয়ার্কআউট করছেন তারা ট্রাই করবেন অ্যাটলিস্ট এভরি মান্থে হইলেও 2.5 কেজি করে ইনক্রিমেন্ট দিয়ে ওয়েটটা বাড়ানোর জন্য, তাহলে দেখবেন যে ঠিকই রেজাল্ট আসবে। আর অফকোর্স ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট, রেস্ট, এগুলো ঠিক থাকতেই হবে। ওকে, কারো কাছে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা অনেক সময় করে ফেললাম লাইভ, অনেক সময় হয়ে গেল, প্রায় 25 মিনিট হয়ে গেছে, আমি আরো 15 মিনিটের মতো থাকবো। ওকে, আর কি কোশ্চেন আছে থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কাছে যদিও অনেক কোশ্চেন আছে, আজকে আজকে কোশ্চেনের অভাব নাই। ও আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আজকে, কই জানি গেল এটা। আজকে ওই যে আমাদের একটা গ্রুপ আছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আমাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপের ভিতরে আমরা চেষ্টা করি যত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আছে সবগুলো উত্তর দেওয়ার। এবং আমি সামটাইমস আমার ফ্রি টাইমে কোশ্চেনগুলো ভিডিওর মাধ্যমে আনসার করে পোস্ট করি, এবং এগুলো খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আনসারগুলো আমি দেওয়ার চেষ্টা করি। বা পিইডি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটা আমি গ্রুপে দিই। আমি গ্রুপের লিঙ্কটা গ্রুপে একটু পরে পোস্ট করে দিচ্ছি। আপনারা যারা গ্রুপে জয়েন হতে চান বা ইন্টারেস্টেড যারা, তারা গ্রুপে জয়েন করুন এবং যে কোনো ধরনের প্রশ্ন ওখানে করতে পারবেন। অনেক কোশ্চেন আছে আমরা লাইভে উত্তর দিতে পারি না, আমি চেষ্টা করব ওইখানে উত্তরগুলো দিয়ে দেওয়ার। যাই হোক, আমাকে কোশ্চেন করেছিল, হোয়াই সাম বডি বিল্ডার্স টেক হাই প্রোটিন 800 গ্রাম প্লাস still losing fat and make some take normal amount, মানে স্টিল লুজিং ফ্যাট অ্যান্ড সাম টেক, ও আচ্ছা, সাম টেক নর্মাল অ্যামাউন্ট, আচ্ছা ঠিক আছে। মানে আমি কোশ্চেনটা বুঝতে পারছি যে কিছু বডি বিল্ডার আছে যারা 800 গ্রাম প্লাস প্রোটিন নেয়, স্টিল লুজিং ফ্যাট মানে তারা ফ্যাট লস করতেছে, অ্যান্ড সাম টেক নর্মাল অ্যামাউন্ট। নর্মাল অ্যামাউন্ট মানে হচ্ছে পার পাউন্ড অফ বডি ওয়েট, 1 গ্রাম করে যেটা নেওয়া। তো এটা আমি বলি, আসলে 800 গ্রাম প্লাস প্রোটিন আমি কখনো কাউকে নিতে শুনি নাই, ইভেন আমি টিডিওতেও শুনি নাই। আমার কাছে যদি ভিডিও লিঙ্কিং থেকে থাকে আমাকে দিতে পারেন, আমি শুনি। কারণ নর্মালি 600 গ্রাম পর্যন্ত আমি শুনছি, 600 গ্রাম, যেমন রনি কোলম্যানের ডায়েটে 600 গ্রাম প্রোটিন থাকতো, কিন্তু 800 আমি কখনো শুনি নাই। ওকে, ফর এক্সাম্পল 600 থেকে 800 গ্রাম যদি কেউ প্রোটিন নিয়ে থাকে অ্যান্ড স্টিল লুজিং ফ্যাট, এখানে কিন্তু ফ্যাটের সাথে কিন্তু প্রোটিনের কোনো সম্পর্ক নাই। এখানে প্রোটিনটা আসলে 800 গ্রাম কিসের জন্য নিচ্ছে এখানে কিন্তু এটা বলা হয় নাই। এখানে যদি কার্বোহাইড্রেট থাকে, কারণ একজন যদি 120 কেজি 30 কেজি প্রফেশনাল বডি বিল্ডার হয়ে থাকে, সে 600 গ্রাম প্রোটিন নিতেই পারে। কারণ একজন 120 কেজি 30 কেজি বডি বিল্ডার কিন্তু হিউজ সাইজ, এবং এটা প্রফেশনাল বডি বিল্ডার নর্মালি 120 কেজি 30 কেজি হয়, এটা এত অ্যাবনর্মাল কিছু না এই 2026 সালে। হয়তো বা ট্রান্সপোর্ট বা হাদি চোপানের মতো কিছু আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি 212 থেকে আসছে, এরাই অ্যাকচুয়ালি লাইট ওয়েট। বাকি সবাই কিন্তু এখন, যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে 145 কেজি 320 পাউন্ড। কয়েকদিন আগে দেখলাম যে এক রাশিয়ান বডি বিল্ডার 155 কেজি। তো এই রকমের যদি কেউ হেভি ওয়েট প্রফেশনাল অলিম্পিয়া লেভেলের বা অলিম্পিয়া ক্যালিবারের যদি বডি বিল্ডার হয়, সেক্ষেত্রে তারা 600 গ্রাম প্রোটিন নিতেই পারে। কিন্তু আমি যে রাশিয়ান বডি বিল্ডারের কথা বললাম, আমি নামটা মনে করতে পারতেছি না, সার্সিভ না, সার্গেই সামথিং, সার্গেই নাম। তো ওর কিন্তু ওখানে দেখলাম যে সে 200 সামথিং গ্রাম প্রোটিন না, ইট মিন দ্যাট সেও কিন্তু প্রোটিন অ্যাবিউজ করে না। এখন 800 গ্রাম প্রোটিন অ্যাকচুয়ালি নট প্র্যাকটিক্যাল। যদি 600 গ্রাম প্রোটিনের কথা বলি, তাদের কিন্তু ওখানে কার্বোহাইড্রেটটা ব্যালেন্স থাকে। কেউ যদি খালি 800 গ্রাম প্রোটিন নেয়, খালি 800 গ্রাম প্রোটিন নিলে এটা কয়েকটা কারণে নিতে পারে। প্রোটিন হচ্ছে আমাদের মাসলের বিল্ডিং ব্লক। আপনার জিনিসটা এরকম না যে আমি যত বেশি প্রোটিন নিব ততই আমার মাসল গ্রো হইতে থাকবে, এরকম না। আমাদের কিন্তু একটা জেনেটিক্যাল পোটেনশিয়াল আছে, যেমন মায়াস্টেটিন নামে একটা জিন আছে আমাদের। কিন্তু মায়াস্টেটিন আমাদেরকে এটা আটকায় রেখে দেয়, এর উপরে আপনাকে যেতে দিবে না, আপনি যতই এনহান্সমেন্ট করেন, যত যাই করেন। নাহলে তো মানুষ একজন গরিলা, জলহস্তি এই টাইপ হয়ে যায়। তো এরকম যেহেতু হয় না, একটা লিমিট থাকে হিউম্যান বডির। আপনার মায়াস্টেটিন লেভেল যেরকম থাকবে আপনি ওই রকমই হইতে পারবেন, এর বেশি হইতে পারবেন না। এই জিনিসটা অ্যাকচুয়ালি আরেকটা কারণ আছে, এটা হচ্ছে একটা সেফটি ইস্যু। সেফটি ইস্যু কিসের জন্য?
আপনার যদি মায়োসিটিন না থাকতো, আপনার যদি ক্যান্সার বা টিউমার এগুলো যদি হয়ে যায়, এটা আউট অফ কন্ট্রোল চলে যাবে। আপনার হিউম্যান বডির কন্ট্রোলটা করেছে মায়োসিটিন। সো জিনিসটা এরকম না যে প্রোটিন নিলেই বডিতে প্রচুর মাসল চলে আসবে। আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রোটিন নিলে বডি একটা সার্টেন লেভেল পর্যন্ত গ্রো করবে। আর এখানে যেহেতু কার্বোহাইড্রেটের কথা বলা হয় না, কার্বোহাইড্রেট থেকে অ্যাকচুয়ালি আমরা যখন সারপ্লাস ক্যালোরি খাবো, কারণ আমার এখানে বডি ওয়েটের কথাও বলা হয় না, বডি বিল্ডারের বডি ওয়েটটা কত। এখানে আসলে অনেকগুলো কন্ডিশন চলে আসছে, এত কন্ডিশনাল কোশ্চেন আনসার অ্যাকচুয়ালি দেওয়া পসিবল না এখানে। যদি, কারণ আমি সবসময় বলি যে নিজস্ব কোশ্চেন করবেন, ও এটা করতেছে সে এটা করতেছে এরকম না, নিজের প্রশ্নটা করবেন। তাও যেহেতু ওরা কিউরিসিটির জন্য করছে, আমি উত্তর দিতে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে যে দেখেন সারপ্লাসের কথা কিন্তু বলা নাই, যে এই বডি বিল্ডার যে প্রোটিন লেগছে 800 গ্রাম, কার্বোহাইড্রেট কত নেয় আই ডোন্ট নো, ফ্যাট কত নেয় আই ডোন্ট নো, আমি যখন ধরে নিবো যে সেখানে 800 গ্রাম প্রোটিনই নেয়। তো যদি ধরে নিই 800 গ্রাম প্রোটিন নেয়, সেক্ষেত্রে যেটা হবে যে তার বডিতে ফ্যাট আসবে না, কারণ 800 গ্রাম প্রোটিন নিলে কত, 4 8 32 ক্যালোরি। যেহেতু 3200 ক্যালোরি যদি একজন প্রফেশনাল বডি বিল্ডার নেয়, সেটা তার জন্য তো আহামরি কোনো কিছু না, কিন্তু একজন নর্মাল মানুষ যদি নেয় সেটা তার জন্য অনেক, কারণ একজন সাধারণ মানুষের জন্য 2000 থেকে 2200 ক্যালোরি হচ্ছে নর্মাল, এখানে 3200 ক্যালোরি অনেক হাই। তো ওই 800 গ্রাম প্রোটিন নিলে যে প্রবলেমগুলো হতে পারে, একটা হচ্ছে অফকোর্স ডাইজেশনের যে ইস্যুটা আছে, ডাইজেশন নিয়ে আপনি এখানে ব্লটিং হবে, আপনার তো ডাইজেস্ট করতে পারবেন না আপনার 800 গ্রাম প্রোটিন, আনলেস ইউ আর এ হিউজ বডি বিল্ডার, আপনার যে ডিমান্ড না থাকে। আর ফ্যাট লসের যে ব্যাপারটা বলা আছে, যে ফ্যাট লসের সাথে প্রোটিনের কোনো সম্পর্ক নেই, ফ্যাটটা টোটালি হচ্ছে ডিপেন্ড করে আমার যে রিকোয়ার্ড ক্যালোরি আছে এর থেকে কম ক্যালোরি আমি নিলে আমার এখানে ফ্যাট লস হবে। সো ইটস ভেরি নর্মাল। এবং প্রফেশনাল বডি বিল্ডাররা এত আহামরি যে প্রোটিন নেয় ব্যাপারটা এরকমও না, বা পিইডি যে একদম খুব অ্যাবিউজ করে জিনিসটা এরকম না। আমার সাথে ব্যক্তিগতভাবে আমার অনেক কয়েকজন প্রো বডি বিল্ডারের সাথে কথা হয়, এবং তাদের সাথে আমার সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা হয়। আমি কখনোই কাউকে শুনি নাই যে 800 গ্রাম প্রোটিন নিচ্ছে বা অনেক অ্যাবিউজিভ লেভেলে পিইডি ইউজ করতেছে। ওকে, এই কোশ্চেনের আরেকটা পার্ট আছে, হাউ মাচ মিনিমাম গিয়ার ইজ নিডেড টু অ্যাভয়েড হাই সুগার while using MK677 or other peptides HGH? ওকে, এটা কি অ্যাকচুয়ালি কোশ্চেন তিনটা। গিয়ারের সাথে অ্যাকচুয়ালি আমার সুগারের কোনো সম্পর্ক নাই। এটা সুগার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কার বডি ওয়েট কিরকম। একটা 60 কেজি মানুষের যেরকম সুগার অ্যাবজর্পশনের ক্যাপাসিটি থাকবে, আর একজন 120 কেজি বডি বিল্ডারের, যেহেতু এটা বডি বিল্ডিং রিলেটেড কোশ্চেন, তো আমি এটা প্রো ক্যালিবারই ধরতেছি। তো এখানে 120 কেজি বডি বিল্ডারের কিন্তু সুগার নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি থাকবে। তো সুগারের সাথে গিয়ারের কোনো সম্পর্ক নেই। গিয়ার ইজ সেলফ ইজ ডিফারেন্ট থিং। গিয়ার মিনস পিইডি বা স্টেরয়েড পেপটাইড, যেটাই আপনি বলেন না কেন। এটা MK677 যদি গিয়ার, তো আমার সেন্সিটিভ, আমার যে ইনসুলিন সেন্সিটিভিটি আছে এটা তো আমাকে বাড়াবে না। তো গিয়ারের সাথে তো আমার MK677 এর কোশ্চেনও আনার দরকার নাই, বা পেপটাইড বা জিএইচ, এটা আপনি যেটাই ইউজ করেন না কেন, আমরা সুগার অ্যাকচুয়ালি ইউজ আমরা করতে টোটালি ডিসকারেজ করি। আমরা ম্যাক্সিমাম বলি 10 to 15 গ্রাম পর্যন্ত সুগার ম্যাক্সিমাম, বা আমরা 10 গ্রাম একটা স্ট্যান্ডার্ড বলি। ওকে, অ্যানাভার ইজ এনাফ ফর MK677। MK677 হচ্ছে অ্যাকচুয়ালি, এটা মিমিক করে গ্রোথ হরমোনকে, ইটস ইটসেলফ নট গ্রোথ হরমোন। HGH ইজ গ্রোথ হরমোন, দ্যাট ইজ হিউম্যান গ্রোথ হরমোন, বা জিএইচ গ্রোথ হরমোন। কিন্তু MK677 কিন্তু গ্রোথ হরমোন, এটা মিমিক করে গ্রোথ হরমোনকে, বা ও গ্রোথ হরমোন যে আমার যে গ্ল্যান্ড আছে ওটাকে সিগন্যাল দেয় যে গ্রোথ হরমোন প্রোডাকশন বাড়াও। অ্যানাভারের সাথে MK677 এর কোনো কোশ্চেন নেই। অ্যাকচুয়ালি এখানে যে পুরো তিনটা কোশ্চেন করছে, তিনটা কোশ্চেনের সাথেই কোশ্চেনের কোনো কানেকশন নাই, কোনো মিল নাই। তো এই কোশ্চেনগুলো করতে হলে অ্যাটলিস্ট বেসিক নলেজ থাকতে হবে বডি বিল্ডিং নিয়ে বা গিয়ার নিয়ে। আমি কোশ্চেন তিনটা পড়ে যেটা বুঝছি, তিনটা কোশ্চেন নিয়ে যেটা বুঝছি, তোমার এখানে অ্যাকচুয়ালি বেসিক নলেজ নাই। এটা আরো অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, আরো অনেক নলেজ গ্যাদার করো, করে তারপরে এই লেভেলের অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো করো। কারণ অ্যানাভারের সাথে MK677 এর কোনো সম্পর্ক নাই, MK677 এর সাথে সুগারের কোনো সম্পর্ক নাই। আবার এখানে এর আগে একটা যে কোশ্চেন ছিল 800 গ্রাম প্রোটিন, 800 গ্রাম প্রোটিনের সাথে বাকি আদার ডায়েটের কোনো সম্পর্ক নাই। ওকে, যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে আগাই। তানভীর খান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গেম কি মার্চে হবে, জানান কিছু? এটা তো ফেডারেশনের পেজেই দেওয়া আছে, আপনি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের যে পেজ আছে আপনি ওখানে চলে যান, ওখানে খেলা রিলেটেড সব আপডেট দেওয়া আছে। জয়দীপ দা, হিলিং পেপটাইড যেমন BPC-157 এবং TB-500 এগুলো কি টিআরটি অবস্থায় নেওয়া যাবে? বর্তমানে এই দুইটা পেপটাইড নিয়ে খুব চর্চা হচ্ছে। এক্সিলেন্ট কোশ্চেন। আমার জয়দীপ দাকে এই জন্যই পছন্দ। আমি যে জয়দীপ দার সাথে যখন জিমে আমার দেখা হয়, আপনারা যারা জয়দীপ দাকে চেনেন না তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। জয়দীপ দা হচ্ছে মিস্টার ঢাকা 2025 এর সিলভার মেডেলিস্ট এবং
সিলেটের প্রথম মাস্টার্স ক্লাস বডি বিল্ডার। তো হি ইজ ভেরি নলেজেবল। আমার তার সাথে ডিসকাশন খুব ভালো জমে, কারণ সে ভালো নলেজ রাখে। তো TB500 আর BPC157, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওলভারিন স্ট্যাক। দুইটাকে যদি আমরা একসাথে ইউজ করি, অ্যাকচুয়ালি TB500 বা BPC500 দুইটা আপনি আলাদা করেও নিতে পারেন, বাট আপনি যদি দুইটা একসাথে নেন, এই দুইটা একটা সিনার্জিস্টিক ইফেক্ট করে, মানে দুইজন দুইজনকে খুব ভালো সাপোর্ট দেয়। তো সেক্ষেত্রে হিলিংটা বেশ ভালো হয়। সাধারণত এই জিনিসটা ইনজেক্ট করে হচ্ছে আমার যে ইনজুরির যে সাইটটা আছে, ইনজুরির সাইটে এটা ইনজেক্ট করে। আমি তারপরে কি লেখছে, TRT, হ্যাঁ TRT অবস্থায় নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার ইনজুরিটা কি? আপনি কি এটা জাস্ট ফুল বডি রিকভারির জন্য, না স্পেসিফিক কোনো একটা জায়গায় আমার ইনজুরি আছে, এই ইনজুরিটা হিলিং এর জন্য? যদি ইনজুরি হিলিং এর জন্য হয়, ফর এক্সাম্পল আপনার শোল্ডার ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আপনার শোল্ডারের আশেপাশে ইনজুড সাইটের পাশে নেবেন, সেক্ষেত্রে হিলিংটা ফাস্ট হবে। আর আপনি যদি বলেন যে না ফুল বডি, যেভাবে পেপটাইড নেয় নর্মালি সেভাবেই নিতে হবে, নিলে এটা আমার রিকভারি রেটটা বাড়ায় দিবে। আর কি আছে, হ্যাঁ এই দুইটা নিয়ে খুব চর্চা হচ্ছে, কারণ এটাকে অ্যাকচুয়ালি বলতেছে এই দুইটাকে। এখন আমি তো এই জিনিস কখনো ইউজ করি নাই বা কখনো ইউজ করাইও নাই, সো এটা নিয়ে আমার এক্সপেরিয়েন্স নাই। বাট আমি যতটুকু পড়াশোনা করছি, এটার নাম দিছে হচ্ছে এখন এরা ওলভারিন, কি বলে ওলভারিন, ওলভারিন স্টেক মেবি নাম দিছে, যাই হোক। তো এটা অ্যাকচুয়ালি দিছে কিসের জন্য, যেমন আমরা যেমন ওলভারিন হচ্ছে একটা অ্যাভেঞ্জারের ক্যারেক্টার। সেটা হচ্ছে ওই আপনার যেভাবে বেরোয় না, ব্লেড বেরোয় যে, ওকে যখন দেখা যায় যে, আপনি যখন মুভিগুলো দেখেন এক্সপ্যান সিরিজে, দেখবেন যে ওকে গুলি টুলি করলে সাথে সাথে নিজে নিজে অটো জেনারেট করে, বা সেলফ হিলিংটা অনেক হাই, দেখা যায় সাথে সাথে সে রিকভারি করে ফেলে। তো আই থিঙ্ক BPC500 অ্যান্ড TB500 হিলিং পেপটাইড, দ্যাটস গুড, কিন্তু আমার কাছে মনে হয় না যে একদম ওলভারিনের মতো আপনাকে রিকভারি দিবে। ইটস এ হাইপ। এগুলো সবগুলোই স্লো কাজ করে। আমরা জানি পেপটাইড মানেই স্লো কাজ করে, যে কোনো পেপটাইড। পেপটাইড সবসময় স্লো কাজ করে, এবং পেপটাইড নিয়ে যে এত অ্যাকচুয়ালি এখন হাইপ চলতেছে, খালি এটা না, এখন কিন্তু মার্কেটে অনেক এটার অ্যাকচুয়ালি পেপটাইড নিয়ে যদি আমি লাইভ করি, এটা নিয়ে একটা পুরো 1 ঘন্টার লাইভ করা যাবে, এবং করতে পারলে আমার বেশ ভালো লাগবে। কারণ আমি রিসেন্টলি একটা ম্যানুয়াল আমি পাইছি, আমার কাছে একটা ম্যানুয়াল আসছে রিসেন্টলি, আমি একটা কোম্পানি থেকে এটা কালেকশন করছি। ওই ম্যানুয়ালে দেখলাম যে যত রকমের পেপটাইড আছে, সব পেপটাইডের ক্যারেক্টারিস্টিক্স, বেনিফিটস এটা লেখা আছে। তো আমি ওটা এখনো পুরোপুরি পড়ে শেষ করি নাই, তো ওটা ইনশাল্লাহ আমি পড়ে শেষ করব। দেখলাম GHK CU স্কিনের জন্য আর কি, এক একটা এক এক রকম, এক একটার এক এক রকমের বেনিফিট আছে। কিছু ডাইজেশনের জন্য দিচ্ছে, কিছু স্কিনের জন্য দিচ্ছে, কিছু হিলিং এর জন্য দিচ্ছে। অ্যাকচুয়ালি পেপটাইড ইজ নাথিং বাট অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আপনি যখন আপনার বডিতে দিচ্ছেন, আপনি পেপটাইড ফর্মে দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমার যে জিনগুলো আছে, আমার জিনগুলোকে সে সিগন্যাল পাঠায় যে তুমি এই কাজটা করো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার জাস্ট লাইক আমরা কম্পিউটারে যেরকম পেন ড্রাইভ ঢুকায়, বা আমার কিবোর্ড দিয়ে যেরকম করে ইনস্ট্রাকশন দিই, ইটস লাইক কোডিং। আপনি একটা সেট অফ কোডিং ঢুকাচ্ছেন, এই কোডিংটা ঢুকায় আপনি জাস্ট আপনার বডিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এই কাজগুলা করো। এটা একটা সিগন্যাল দেওয়া অ্যাকচুয়ালি। পেপটাইড ইজ গুড, কারণ পেপটাইডের সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, পেপটাইডগুলোর সাইড ইফেক্ট থাকে না। বেশিরভাগ পেপটাইডের কিন্তু সাইড ইফেক্ট নাই। ভাই এখন আপনি যদি বলেন যে না আমি সেফটি ডোজিং করবো না, আমি আনসেফ ডোজ করব, সাইড ইফেক্ট আসবে। আপনি তো ভাই চিনিও যদি সেফটি ডোজের উপরে খান, আপনার তো চিনি থেকেও সাইড ইফেক্ট আসবে, এটা তো আপনিও জানেন। সেম থিং, সবকিছুর একটা সেফটি লিমিট আছে, সেফটি লিমিট কোনো সময় ভাঙা যাবে না। সেফটি লিমিট ভাঙলেই সাইড ইফেক্ট চলে আসবে। অনেক সময় হয়ে গেল লাইভের, কত সময়, প্রায় 40 মিনিট হয়ে গেছে না? ভালো, গুড। আজকের লাইভের কোশ্চেন গুলো ভালো, আমার আগের দিনের লাইভের কোশ্চেন গুলো আর আনসার দেওয়া হচ্ছে না। আমি ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করব। শেখ আব্দুর রাকিব, ওয়ার্কআউট রুটিন কতদিন পর পর চেঞ্জ করা ভালো? যে সময় আপনি আর ওয়ার্কআউট ওই এক রুটিনে ওয়ার্কআউট করে আপনি যখন ফিল করবেন যে সে আগের মতো পাম্প পাচ্ছেন না বা আগের মতো রেজাল্ট পাচ্ছেন না, সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এক রুটিন সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কাজ করে, এরপরে ধীরে ধীরে অনেকের দেখা যায় যে আর ওটা থেকে ভালো রেসপন্স করে না। আবার আমি এরকমও মানুষ দেখেছি যে এক রুটিন 3 বছর ওয়ার্ক ফলো করার পরেও বলে যে না ভাই ভালো রেজাল্ট পাচ্ছি, তো এটাই ফলো করতে থাকি। এরকম আমার নিজেরই ক্লায়েন্ট আছে যে এক রুটিন 3 বছর ফলো করাইছি, এবং স্টিল সে রেজাল্ট পাইছে। পরে বিরক্ত হয়ে আমি নিজেই রুটিন বদলাই দিয়েছি, কারণ 3 বছর ইজ টু মাচ। ওকে, বর্তমানে 58 কেজিতে মাসল গেইন করতে চাইলে কেমন প্রোটিন নেব? আপনার যে বডি ওয়েট আছে এটাকে পাউন্ডে নেন, পাউন্ডে নিয়ে পার পাউন্ড অফ বডি ওয়েটে 1.2 গ্রাম করে প্রোটিন নেন। সাপ্লিমেন্ট নিতে পারি নাকি আপাতত খাবার থেকেই নিব? 58 কেজি বডি ওয়েটে সাপ্লিমেন্টের প্রয়োজন নাই। আপনার তো এত আহামরি কোনো প্রোটিন লাগবে না। আপনার কতটুকু প্রোটিন লাগবে? আপনার যদি 130 গ্রাম হয়তো বা আপনার প্রোটিন লাগবে।
সারাদিনে আপনার 130 গ্রাম প্রোটিন, এটা নর্মালি ফুড থেকেই নেওয়া যায়, এটার জন্য সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই। আপনি ইন কেস যদি ফেল করেন, নিতে না পারেন, খাবার রুচি নাই, খেতে ভালো লাগে না, বা কাজে ব্যস্ত, বাসার বাইরে খেতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। জয়দীপদা কি বলছে, আমি পেপটাইড নিয়ে লাইভ দেখতে চাই, আপনি আসেন কালকে জিমে, আপনার সাথে বসে কালকে লাইভ করব পেপটাইড নিয়ে। অ্যাকচুয়ালি এই পেপটাইডের লাইফের জন্য আমার দরকার জাহিদকে। জাহিদ অ্যাকচুয়ালি খুবই বিজি, হি ইজ এ পলিটিশিয়ান, সে যাই করুক যেটাই করুক, পলিটিশিয়ান, এটা তার ভিউ। বাট সে খুব বিজি আছে। আশা করি ইলেকশনের পরে আমরা জাহিদকে ফ্রি পাবো, তখন আমি চেষ্টা করব জাহিদকে নিয়ে লাইভটা করার, কারণ এগুলো হচ্ছে জাহিদের টপিক। জাহিদ হচ্ছে আমার জিমের মেম্বার, সে হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার। তো তার সাথে এগুলা, তাকে যদি আমি লাইভে নিয়ে আসি, এনে যদি তাকে নিয়ে পেপটাইড নিয়ে আলোচনা করি, আমার বিশ্বাস সবাই একদম ইমপ্রেসড হয়ে যাবে। কারণ ওর নলেজ লেভেল অন্য লেভেল, আর ওই জিনিসগুলো খুব ভালো বোঝে। বডি বিল্ডিং এর যে এনহ্যান্সমেন্ট টাইপের, বা যেগুলো হচ্ছে জেনেটিক্যাল বা সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের যে জিনিসগুলো আছে, বা অ্যামিনো অ্যাসিড, এগুলোই তো হচ্ছে অ্যাকচুয়ালি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টপিক। এই জিনিসগুলো খুব এনজয় করে এবং ভালো নলেজ রাখে। আমি চেষ্টা করব ইলেকশনটা শেষ হয়ে যাক, ইলেকশনটা শেষ হয়ে গেলে আমি জাহিদকে নিয়ে একদিন লাইভ করবো। আমি অলরেডি বলে রাখছি, অবশ্য জানুয়ারির 6 তারিখে ওকে নিয়ে আমার লাইভে ঢোকার কথা ছিল, কিন্তু ব্যস্ত ছিল তাই আর ঢুকতে পারি নাই। তবে ইনশাল্লাহ ইলেকশন শেষ হোক, ও ফ্রি হয়ে যাক, আমরা লাইভে ঢুকবো। ওকে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যে কোনো থিং, আমি তো অ্যাকচুয়ালি এখন কোনো কিছু নিয়েই আটকাই না, আমি তো সব কিছুরই অ্যাকচুয়ালি এখন কোশ্চেন আনসার দিয়ে দেই। আমি জানি হয় যেগুলো নিয়ে পিছনে অনেক কথা হয়, যে এগুলা নিয়ে, পিইডি নিয়ে লাইভে কথা বলে, পেপটাইড নিয়ে লাইভে কথা বলে। আমি কিন্তু কাউকে প্রমোট করি না, আমি কিন্তু কাউকে বলি না আপনি ইউজ করেন, আমি সবাইকেই বলি যে এগুলো থেকে দূরে থাকাই ভালো। এক্সকিউজ মি। আপনি যদি প্রফেশনাল বডি বিল্ডার না হয়ে থাকেন, কম্পিটিটিভ বডি বিল্ডার না হয়ে থাকেন, এনহ্যান্সমেন্ট থেকে যত দূরে পারেন তত দূরে থাকেন, এনহ্যান্সমেন্টে ঢোকার কোনো প্রয়োজনই নাই, আনলেস ইউ আর এ প্রফেশনাল বডি বিল্ডার। আমি টোটালি ডিসকারেজ করি। আমাকে যদি বলেন যে আমি রিক্রিয়েশনাল পারপাস বা আমি শখের বসে বডি বিল্ডিং করতেছি, আমি এনহ্যান্সমেন্টে যেতে চাই, আমি টোটালি বলবো নো, বিগ নো। ওকে, আর কি কোশ্চেন? কোশ্চেনের জন্য ওয়েট করতেছি, নাহলে আমি যে আমার আগের কোশ্চেনে চলে যাব। যারা লাইভ দেখছেন তাদের প্রায়োরিটি অফকোর্স সবার আগে। আপনারা কোশ্চেন করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখি আমি তাহলে একটু আগের কোশ্চেন দেখি। হোয়াট ইজ ডোমস মাসুল? ডোমস নিয়ে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি। ডোমস হচ্ছে কোনটা, যে আমি আজকে ওয়ার্কআউট করলাম, কথার কথা আজকে আমি চেস্ট ডে করলাম, চেস্ট করার পরে আমার আগামীকালকে কোনো পেইন নেই। ইফতি আহমেদ ভাইয়া, কাচ্চি বিরিয়ানি যদি ঘি দিয়া, গরুর মাংস দিয়া খাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, খাওয়া যাবে, আপনি সব খাইতে পারবেন, আপনার জন্য সবকিছু জায়েজ আছে। আপনার পিটানোর দায়িত্ব তো মুরাদ ভাইয়ের, আমার না। আমাদের ইফতি ভাই, আমাদের ম্যান ফিজিক্যাল অ্যাথলেট, আমার খুব ক্লোজ একজন মানুষ, মুরাদ ভাইয়ের ডিরেক্ট স্টুডেন্ট, এইবার ন্যাশনাল বডি বিল্ডিং এ ম্যানস ফিজিকে সিলভার মেডেলিস্ট। ইনশাল্লাহ সামনের বছর আমরা, সরি সামনের বছর না, এই বছরই ইনশাল্লাহ আমরা আরো ভালো রেজাল্টে দেখতে চাই ইফতি ভাইকে। শেখ আব্দুর রাকিব, ওয়ার্কআউট কতক্ষণের মধ্যে শেষ করা উচিত? ম্যাক্সিমাম 1 ঘন্টা 15 মিনিট। কি পরিমাণ পানি খাওয়া উচিত? যতটুকু পানি আপনার দরকার আপনি ততটুকু পানি খাবেন। আপনার গলা শুকায় গেলে পানি খাবেন, পানি খাওয়ার ভিতরে তো আটকানোর কিছু নাই। আপনি ডিহাইড্রেটেড ফিল করলে পানি খাবেন, আপনি চাইলে পানির সাথে বিসি ডবলে মিক্স করতে পারেন, বা আপনি যদি মনে করেন যে না আমার ভালো হাইড্রেশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সল্টও অ্যাড করতে পারেন। আপনার প্রি ওয়ার্কআউটে 2 গ্রাম সল্ট অ্যাড করেন, দুই গ্রাম আপনার জন্য এনাফ। আপনি 58 কেজি তো, 2 গ্রাম সল্টও অ্যাড করে ওয়ার্কআউট করতে পারেন, দেখবেন ভালো একটা পাম্প পাবেন, বডিও হাইড্রেটেড থাকবে। ও আচ্ছা, ডমস বলতেছিলাম, রাইট। ডমস মানে হচ্ছে ডিলেড, ডিও ডিলেড অনসেট মাসল সোরনেস, অর্থাৎ আজকে আমি চেস্ট ওয়ার্কআউট করেছি, কিন্তু কালকে আমার পেইন হওয়ার কথা, কিন্তু পেইন হলো না। পেইনটা হলো কবে? পরশুদিন। এই যে একদিন পরে হলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিলে। ডিলে যে করলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডমস বলে এটাকে শর্টকাটে। তো এটা কি জন্য হয়? এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি নিজেও হচ্ছে, আমার নিজেরও ডমসের ইস্যু আছে। আমি আজকে লেগ ওয়ার্কআউট করলে আমার কোনো ফিলিংই থাকে না পরের দিন, কিন্তু 2 দিন পরে যাওয়ার পরে এত ব্যথা শুরু হয়, আমি হাঁটতেই পারি নাই।
ইফতি আহমেদ ভাই, ক্রিয়েটিন কি ইনজেক্টে ইউজ করা যাবে? আজ পর্যন্ত কাউরে করতে দেখি নাই, আপনি ট্রাই করে দেখেন না। আপনি একটা ভিডিও বানান যে ক্রিয়েটিন ইনজেক্ট করি, করলে দেখেন কি হয়। আমরা আপনারা নিয়ে রিসার্চ করতে পারি আপনি চাইলে। আপনি তো প্রফেশনাল মানুষ, আপনার রিসার্চের ভ্যালু বেশ ভালো আসবে। ভাই আপনি এটা নিয়ে একটা রিসার্চ করে দেখেন, একটা রিসার্চ পেপার বানান, যে লেখেন আজকে ইনজেক্ট করছি এত গ্রাম, রেজাল্ট এটা, এর পরের দিন ইনজেক্ট করছি এত গ্রাম, রেজাল্ট এটা। আপনি এটা নিয়ে একটা ভাই রিসার্চ পেপার করেন ইফতি ভাই। ওকে, ইফতি ভাইয়ের প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং, মজা পাইতেছি ভাই। মাঝে মাঝে মজার প্রশ্নও দরকার আছে, এনজয় করতে হবে বডি বিল্ডিং। এই যে, আচ্ছা ভালো কথা মনে হয়েছে, আমি দেখি ভাই বডি বিল্ডিং এ এখনকার পোলাপাইনরা সব এসা লেখে হার্ডনেস, হার্ড ওয়ার্ক, কষ্ট, স্যাক্রিফাইস, বেদনা। আরে ভাই, এত দুঃখ কষ্ট বেদনা কেউ জানতে চায় না ভাই। তোমার বডি বিল্ডিং এ কে আসতে বলছে এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে? ভাই এটা হচ্ছে তোমার স্পোর্টস, তুমি এনজয় করো। তুমি যদি তোমার অডিয়েন্সকে সারাদিন দুঃখ কষ্ট বেদনা শোনাও, ভাই অডিয়েন্স সব ভাগবে ভাই। তুমি যদি অডিয়েন্সকে ক্যাপচার করতে চাও, তাকে তোমার বলতে হবে যে এটা আমার প্যাশন। রনি কলম্যানকে সবাই ভালোবাসে, রনি কলম্যানকে ভালোবাসার কারণ কি? সে দেখবেন এক গাদা ওয়েট লাগায় মারবে, উইঠা বলবে লাইট ওয়েট বেবি, ইয়ে বাডি। মানে সে এত এনজয় করে জিনিসটা দেখে, যে কেউ তারে পছন্দ করবে। রনি কলম্যানের আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলতে শুনি নাই যে এই দুঃখ কষ্ট বেদনা স্যাক্রিফাইস তোমরা কি বুঝবা। ভাই বডি বিল্ডিং কে এনজয় করতে হবে, আপনি যে সেক্টরেই থাকেন না কেন, যেটাই করেন না কেন, আপনাকে অফকোর্স এনজয় করতে হবে। আপনাকে প্যাশন থাকতে হবে ভাই, আপনি প্যাশন থেকে আসছেন, আপনারা কেউ জোর করে স্পোর্টসে বসায় যায় নাই। এই যে এনজয় করতে হবে। ইফতি ভাই কিন্তু দেখেন কত বড় লেভেলের বডি বিল্ডার, ওনাকে এই লাইভে পাওয়া মানে বিশাল বড় ব্যাপার ভাই। উনি বেশ টপ লেভেলের, বাংলাদেশ একদম টপ লেভেলের বডি বিল্ডারদের একজন। তো উনি এসে দেখেন যে ফান করতেছে, এনজয় ইট। এবং উনি প্রায় সময় কিন্তু ওনার ফেসবুক পেজে আপনি ঢোকেন, ওনার প্রোফাইলে আপনি ঢোকেন, সে এনজয় করে, প্রচুর এনজয় করে। সে খেলে আসতেছে, খেলে আসার পর রেজাল্ট নিয়ে এসে বদার ডিনারে ভাই, সে এনজয় করে। এনজয় করতে হবে। আপনি যদি কোনো কিছু এনজয় না করেন, আপনার রেজাল্ট পাবেন না ভাই। আপনাকে এনজয় করতে হবে। আপনার এই দুঃখ কষ্ট বেদনা স্যাক্রিফাইসের কাহিনী ভাই আমজনতা শুনতে চায় না, আমি তো শুনতে চাই না। আমি উল্টা আরো বিরক্ত লাগে, যে আমার কাছে মনে হয় তোরে কে আইতে কইছে, তোরে কেউ কইছে তুই বডি বিল্ডিং কর, তোর এগুলো করতে ভালো না লাগলে তুই গায়ে কাঁথা দিয়া ঘুমা। ওকে, যাই হোক। আচ্ছা ডোমস আমি বলে ফেলছি। আচ্ছা ইজ ইট ব্যাড সাইন? না, ডোমস কোনো ব্যাড সাইন না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সবার কিন্তু বডি বা ফিজিওলজি কিন্তু এক না, এক একজনের ফিজিওলজি এক এক রকম। তো সবাই যে একইভাবে এক ওয়ার্কআউটে বা একই রকম ডায়েটে একইভাবে রেসপন্স করবে, কথাটা এরকম না। এক একজন এক একভাবে অ্যাকচুয়ালি রেসপন্স করে। আপনি যদি ডমস আরো সুন্দর করে শিখতে চান, সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট হয়ে গেলে, এক্সকিউজ মি, আমরা যখন ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট করার সময় এখানে আমাদের কি হয়, মাইক্রো টিয়ার হয়। এই মাইক্রো টিয়ার গুলো যখন রিকভারি হয়, রিকভারি করার জন্য বডি এটা সিগন্যাল করে। কারো সিগন্যাল আগে করে, কারো সিগন্যাল ডিলে করে, যারটা ডিলে করে তারটা ডমস। দ্যাটস ইট। মানুষের কিন্তু একটা মিসকনসেপশন আছে যে জিমে গেলে মানুষ মাসল বিল্ড করে। অ্যাবসলিউটলি রং। মানুষ জিমে গিয়ে মাসুলে মাইক্রো টিয়ার, মাইক্রো মানে কি ছোট, টিয়ার মানে কি ছিঁড়ে যায়, মানে ছোট 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 ছিঁড়ে যায়। এই জিনিসটা রিকভারি হয়। কিভাবে রিকভারি হয়? আমি যখন রেস্টে যাই, আমি যখন প্রপার নিউট্রিশন দেই, আমি যখন প্রপার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলা দিচ্ছি, এটা কিন্তু রিকভারি করে। আমার যে ফ্যাট, অনেকে আছে বলে ফ্যাট না, ফ্যাট খেও না, ফ্যাট খেলে কি, চর্বি খেলে চর্বি বলে, অ্যাবসলিউটলি রং একটা কনসেপ্ট। আপনি যদি প্রপারলি ফ্যাট না খান, আপনার কিন্তু হরমোন লেভেল কখনোই ঠিক থাকবে না। আপনার হরমোন প্রোডাকশনের জন্য ফ্যাটের প্রয়োজনীয়তা আছে। আপনি উঠে বলবেন যে ভাই অনেকেই তো আছে ভাই ফ্যাট খায় না, কিন্তু আপনি দেখেন, বা যেমন যে কাটলের ডায়েট, আপনি ডিরেক্ট সে বলবেন যে আমি কোনো অ্যাডেড ফ্যাট খাই না, অ্যাডেড ফ্যাট খাই না, কিন্তু সে কিন্তু কুক করতেছে কি দিয়ে, অলিভ অয়েল দিয়ে করতেছে, বা যাই হোক যতটুকু ফ্যাট আছে, বা সে যে বিফ খাচ্ছে বা ফিশ খাচ্ছে, ওগুলোর সাথে কিন্তু ফ্যাট আছে। ওই ফ্যাটটা কিন্তু তার যে হরমোন প্রোডাকশন আছে, হরমোন প্রোডাকশনে কাজে লাগতেছে। তার মানে এই না যে আজকাল খালেদ ভাই তো বইলা ফেলছে যে ফ্যাট খাইতে হবে, এখন যাই গিয়া ইচ্ছা মতো ফ্যাট খাই, একটা চিজ বার্গার খেয়ে আসি। না রে ভাই, এরকমের কিছু না। সিম্পলি আপনি যেটা ডায়েট করছেন, আপনি হেলদি ফ্যাট গুলো ইউজ করেন। হেলদি ফ্যাটের ভিতরে আমরা সবসময় রিকমেন্ড করি হচ্ছে অলিভ অয়েল ইউজ করতে। বা আপনি যে ফিশ যেটা আছে, মাছের যে তেলটা আছে, এটা কিন্তু ভালো, আপনি এটা ইউজ করতে পারেন। আপনি অ্যাভোকাডো তো, আপনি অনলাইনে গেলে দেখবেন অ্যাভোকাডো স্যামন দিয়ে ভরা। ভাই আপনি বাংলাদেশে অ্যাভোকাডো স্যামন পাবেন, কিন্তু যেই টাকা দাম উঠবে, এটা দিয়ে আপনি অল্টারনেটিভ কিছু খেতে পারেন।
ভাই গরুর নলিতে কি ক্যালসিয়াম আছে? এটা খাইলে কি হাড্ডি শক্ত হইব? গরুর নলির ভিতরে ক্যালসিয়াম নাই, এটা আপনি নিজেও ভালো করে জানেন। তবে গরুর যে হাড্ডিটা আছে, হাড্ডিটা ক্যালসিয়াম, ওইটা খেয়ে ট্রাই করে দেখতে পারেন ভাই। আচ্ছা যাই হোক, ক্যালসিয়াম নিয়ে যখন কথা উঠছে, ক্যালসিয়াম নিয়ে একটু ডিসকাশন করে ফেলে। এনজয়িং ইফতি ভাই, ভালো লাগতেছে, করেন কোশ্চেন করেন, এনজয় করতেছি। তো আচ্ছা, গরুর নলিতে কি থাকে? ম্যাক্সিমাম মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, সে বলবে ভাই ক্যালসিয়াম থাকে। এটা খুবই, ইফতি ভাই কিন্তু ফান করতেছে, আপনারা কিন্তু আবার এটা সিরিয়াসলি নিয়েন না যে ইফতি ভাই জানে না। ইফতি ভাই জানে গরুর নলির ভিতরে যেটা থাকে, মানে হাড়ের ভিতরে যেটা থাকে, ওটা কিন্তু পুরাটাই হচ্ছে ফ্যাট। আর ক্যালসিয়াম যেটা বলেন, ওটা হচ্ছে সাইডের যে হাড়টা, হাড়ের ভিতরে কিন্তু খালি যে ক্যালসিয়াম থাকে ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকে করে কি যে খালি ক্যালসিয়াম ট্যাবলেট খায়, ক্যালসিয়াম ট্যাবলেট খায় হাড্ডি মজবুত করার জন্য, কিন্তু হাড্ডি মজবুত হয় না। কেন হয় না? এটার একটা বড় কারণ কি, এটা বড় কারণ কি, আপনার ভিটামিন ডি3 ছাড়া, এখন আপনি মডার্ন, আমি যে জিমে, আমার তো ক্লায়েন্টদের নিয়ে আমি ডিরেক্ট কাজ করি, বা জিমের মেম্বার যারা আছে, আমি ডিরেক্ট জিমে বসে, আমার কাছে যারা আছে আজ পর্যন্ত, কেউ যদি কোনো কোশ্চেন করে থাকে, আমি যদি ফ্রি থাকি, আমি সবসময় চেষ্টা করি উত্তরটা দেওয়ার, নাহলে বলি যে ভাই 10টা মিনিট পরে আসো বা আধা ঘন্টা পরে আসো, আমি বলে দিচ্ছি। কমন একটা প্রবলেম, এই আমি লাস্ট 3-4 বছর ধরে এই প্রবলেমটা আমি ফেস করতেছি, আগে ছিল না, এখন এটা হচ্ছে, এটা রিসেন্ট প্রবলেম। সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি হওয়ার কারণ কি? আপনি, যাদের ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি আছে আর যার নাই, আপনি যদি দুজনকে কম্পেয়ার করেন, দেখবেন যে ওদের সবকিছু এক, কোনো ডিফারেন্স নাই। তাহলে একজন ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, একজন ভিটামিন ডি ডেফিসিয়েন্স না কেন? কারণ হচ্ছে কি, আমরা এই মডার্ন লাইফে, আমরা হচ্ছে সব বাসার ভিতরেই থাকি বেশিরভাগ সময়, আমরা লেটে ঘুম থেকে উঠতেছি, তো দেখা যায় যে আমরা সানলাইটের এক্সপোজার কম হচ্ছে আমাদের, কিন্তু ভিটামিন ডি যেটা আছে, ভিটামিন ডিটা কিন্তু আসে হচ্ছে সানলাইট থেকে। আর আপনার যদি ভিটামিন ডি বডিতে কম থাকে, আপনার যতই ক্যালসিয়াম নেন না কেন, এটা কিন্তু অ্যাবজর্ব হবে না। ভিটামিন ডি হেল্প করে এই সানলাইট, এই আপনার ভিটামিন ডি হেল্প করে ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য। এই জন্য প্রায় সময় এখন দেখবেন যে ডাক্তাররাও প্রেসক্রাইব করে এই ভিটামিন ডি যে সাপ্লিমেন্টেশন যেগুলো আছে, যেমন ডি রাইস 4000, ডি রাইস 8000, ডি রাইস 40,000, বা আপনার যেটা ইনজেক্টেবল আছে ভিটামিন ভিটামিন ডি3 ক্যালফিসারল বলে আর কি, যেটা ক্যালফিসারল 2 লাখ 4 লাখ এরকম পর্যন্ত দিচ্ছে। তো চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব একটু সানলাইটে এক্সপোজ করার। আমি নিজেই অবশ্য করি না, কারণ সানলাইটে না গেলে কিন্তু আপনার ভিটামিন ডি প্রোডাকশন হবে না। ভিটামিন ডি যদি প্রোডাকশন না হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। এবং ভিটামিন ডি সব থেকে ভালো জিনিস যেটা, এটা আপনার ইমিউনিটি বুস্ট করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না বাড়ে, আপনি কিন্তু সারা বছর অসুস্থ থাকবেন। ওকে, দিনে কয়টি মিল নেওয়া ভালো এবং কতক্ষণ পর পর? ট্রাই করবেন অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা পর পর একটা করে মিল নেওয়ার। আপনার তো ওয়েট এত বেশি না, আপনার তো 58 কেজি, আপনার 4-5টা মিল যথেষ্ট। কারণ অনেকে আছে যারা হেভি ওয়েট বডি বিল্ডিং খেলে বা প্রফেশনালি বডি বিল্ডিং করে, এরা 7টা-8টা পর্যন্ত মিল নেয়। আপনার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর পর আপনি একটা করে মিল নিলে এনাফ। ইফতি আহমেদ ভাই, না ভাই অনেকেই খায়, কিন্তু তাই বললাম, রিয়েলিটি এটা। হ্যাঁ ভাই, রিয়েলিটি এটা, সো ট্রু। ওকে, অনেক সময় লাইভ করলাম, গলা শুকিয়ে গেছে। ওমা, 52 মিনিট হয়ে গেছে, অনেক শো আছে। গুড, আজকের লাইভটা আমার বেশ ভালোই লাগলো, আমিও খুব এনজয় করলাম। কারণ কোশ্চেন থাকলে, পার্টিসিপেশন না থাকলে আসলে, যদিও এটা নতুন পেজ, তো যারা লাইভটা দেখছেন, যদি আমাকে সাপোর্ট করতে চান, আপনারা পেজটা ফলো করতে পারেন, যেহেতু নতুন পেজ, পারলে পেজটা যদি আপনারা শেয়ার করতে পারেন, এই যে লাইভটা চাইলে শেয়ার করতে পারেন। আমার যে নেক্সট উইকে আবার আসবো ইনশাল্লাহ মঙ্গলবারে লাইভে, চেষ্টা করব যতটুকু জানি শেয়ার করার। তো আজকে আর না আগাই, অনেকগুলা কোশ্চেন এখনো আছে, প্রায় কতটা কোশ্চেন, অনেকগুলা কোশ্চেন আছে। তো চেষ্টা করব আবার নেক্সট লাইভে এসে কোশ্চেন গুলা আনসার দেওয়ার জন্য। এবং যাদের কোশ্চেন আনসার আজকে দিতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নেক্সট লাইভে আবার আসব, চেষ্টা করব প্রশ্ন উত্তর গুলা দেওয়ার। ওকে, তারপরে কি আছে? হৃদয় চৌধুরী, সামটাইমস ওভার স্লিপ হয় স্যার, সামটাইমস স্লিপ কমে যায়, সমাধান কি স্যার? রুটিন তো এক রাখতে হবে, এক এক দিন এক এক রকম রুটিন রাখা যাবে না। যদিও আপনি ফ্রিল্যান্সার মানুষ, আপনার, ও আচ্ছা ফ্রিল্যান্সার না, মানে তোমার তো ওই যে করো, ওই যে মার্কেটিং এর কাজ টাজ করো, কাজের প্রেশার থেকে রাতে ঘুমাইতে পারো না, এটা আমি বুঝি। বাট চেষ্টা করতে হবে যে ওয়ার্ক অ্যান্ড রেস্ট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর অ্যাকচুয়ালি না, সবকিছু রুটিন রাখা ভালো। লাইফ, প্রফেশনাল লাইফে অ্যাকচুয়ালি যদি ফ্যামিলি লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে যদি ব্যালেন্স না রাখা যায়, অ্যাকচুয়ালি কোনোটা থেকেই রেজাল্ট আসে না। নিজের জন্য টাইম রাখতে হবে, ফ্যামিলির জন্য টাইম রাখতে হবে, প্রফেশনের জন্য টাইম রাখতে হবে।
তুমি আমার থেকে অনেক বেশি স্মার্ট হৃদয় চৌধুরী, তুমি নিজে চেষ্টা করো, তুমি নিজে এটা সলভ করতে পারবা। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দরকার আছে কি? ম্যাগনেসিয়াম গ্লাইসেট এখন খুব ট্রেন্ডিং এ আছে, আমি জানি না, আমি ফেসবুক ওপেন করলেই দেখি খালি ম্যাগনেসিয়াম গ্লাইসেট, ঘুমানোর আগে ম্যাগনেসিয়াম গ্লাইসেট। হ্যাঁ, ম্যাগনেসিয়াম গ্লাইসেট খুবই ভালো, যদি এটা ছিল সাপ্লিমেন্ট, ইটস নট ম্যান্ডেটরি, যে এরকম না যে ম্যাগনেসিয়াম গ্লাইসেট নিলেই একদম ঘুম খুব ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, এটা এখন ট্রেন্ডিং এ আছে আর কি। সবসময় কিছু না কিছু একটা ট্রেন্ডিং এ থাকে, যারা ব্যবসায়ী তাদের তো ভাই ব্যবসা করতে হবে, তাই না? তো সবসময় কিছু না কিছু ট্রেন্ডিং এ থাকবে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে ছিল কেটো, খুব ট্রেন্ডিং, এখন কিন্তু আর কেউ কেটো করে না, কেটো নাইও, দেখাও যায় না, এখন হইতেছে অর্গানিক। এখন অর্গানিকও দেখতেছি আবার ম্যাজিস্ট্রেট এসে তালা মাইরা দিচ্ছে। তালা মারতেছে কেন? কই থেকে সোর্সিং করে অর্গানিক এরা নিজেরাই নাকি জানে না। অর্গানিক খাবারে সেদিন দেখলাম যে আবার রং পাওয়া গেছে, এ কেমন বিচার ভাই? অর্গানিক খাবার হবে হচ্ছে এমন খাবার যেটা ফলন থেকে শুরু করে কাস্টমারের হাতে আসা পর্যন্ত কোনো কেমিক্যালের টাচ হবে না। আপনি যদি অর্গানিক খাবারে ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করেন, মানে কীটনাশক ইউজ করেন, সার ইউজ করেন ইনঅর্গানিক, ওটা তো অর্গানিক থাকতেছে না। এবার আপনি যদি প্যাকেজিং করার সময়, প্রসেসিং করার সময় ওটার সাথে যদি আপনি কেমিক্যালের কন্ট্যাক্টে নিয়ে আসেন, ওটা অর্গানিক থাকতেছে না। আপনি বাজার থেকে কিনে আনতেছেন, প্যাকেটে সিল লাগাইতেছেন অর্গানিক, দ্যাটস নট অর্গানিক। অর্গানিকের প্রোডাকশন হইতে হবে একদম রুট লেভেল থেকে, আপনি যেখানে চাষ করতেছেন ওখান থেকে শুরু করে কাস্টমারের হাত পর্যন্ত অর্গানিক থাকতে হবে। জয়দীপ দা কোশ্চেন করছে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি3 দরকার। জি স্যার, অবশ্যই, কিন্তু DK2 না দিলে ক্যালসিফিকেশনের হয়ে আর্টারি ও কিডনিতে ক্যালসিয়াম জমা হতে পারে। হ্যাঁ, এটা এটা একটা গুড পয়েন্ট। অ্যাকচুয়ালি K2 একটা যদি অ্যাড না করা হয় সেক্ষেত্রে এই রিস্কটা থেকে যায়। হৃদয় চৌধুরী লাস্ট কোশ্চেন, আর কোশ্চেন নিব না। আশিক আহমেদ ভাই, আমাকে একটা রুটিন দেন ভাই। না না ভাই, আপনার রুটিন দেওয়া যাবে না, আপনি কাচ্চি ব্যবসায়ী, আপনি দেশের যুব সমাজের স্বাস্থ্য নষ্ট করতেছেন, নাকি বলবো যে না আপনি দেশের যুব সমাজের চিটমিলের ব্যবস্থা করতেছেন? দুইটাই কিন্তু কারেক্ট, একটাও রং না। যে যেভাবে ইউজ করতেছে, কেউ যদি আপনাকে চিটমিল হিসাবে ইউজ করে সে গেইনার, আর কেউ যদি কন্টিনিউয়াস আপনার কাছে খাইতে থাকে সে লুজার। এখন আপনার ডিসিশন নেন, আপনার রুটিন নিজে কি বানাবেন। হৃদয় চৌধুরী স্যার, আপনার র্যাঙ্ক করা টপ 5 সাপ্লিমেন্ট কি? আমি যদি সাপ্লিমেন্টের র্যাঙ্কিং করতে যাই, সাপ্লিমেন্টের র্যাঙ্কিং করতে গেলে এটা কারো পছন্দ হবে না, কারণ আমার পছন্দ একটু অন্যরকম। কারণটা বলি, কারণ সাপ্লিমেন্ট ইজ নট এসেনশিয়াল, 1 নাম্বার। সাপ্লিমেন্ট কখনোই এসেনশিয়াল না, সাপ্লিমেন্ট অলওয়েজ অপশনাল। তো আমাকে যদি কেউ বলে যে বডি বিল্ডিং এর জন্য যে কি কি সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, আমি অফকোর্স যেটা আমি রাখতে বলবো সেটা হচ্ছে, আমি আসতেছি, আমি এখানে অ্যাকচুয়ালি 2টা পার্ট করবো। আমি একটাই বলবো 4টা, একটাই বলবো 3টা। একটা হচ্ছে প্রোটিন, আমি জানতাম এটা সবাই বলে প্রোটিন। প্রোটিন, ক্রিয়েটিন, গ্লুটামিন, BC বলে, এই 4টা। প্রোটিন, ক্রিয়েটিন, গ্লুটামিন, BC বলে। কেউ যদি মাসল বিল্ডিং করতে চায়, আমি তাদেরকে বলবো এই 4টা সাপ্লিমেন্ট রাখা ভালো। সাপ্লিমেন্ট ইজ নট এসেনশিয়াল, আমি প্রথমেই বলে দিচ্ছি। আপনি যদি ডায়েট থেকে এগুলো নিতে পারেন, দ্যাটস গ্রেট, ডু ইট, কন্টিনিউ। আর কেউ যদি বলে ওয়েলবিং এর জন্য সাপ্লিমেন্ট সাজেস্ট করেন, আমি বলবো 3টা: মাল্টিভিটামিন, ফিশ অয়েল, 3 নাম্বারটা হচ্ছে ফাইবার। আপনাকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, আপনার এগুলো হচ্ছে ওয়েলবিং এর জন্য। আপনার যে ফাইবার, এই ফাইবারটা হচ্ছে একদম সবাই নেগলেক্ট করে। ফাইবার যারা ইউজ করে তারা নিজেরা অ্যাকচুয়ালি প্রপারলি জানে না যে ফাইবারটা কিভাবে ইউজ করতে হয়। সিলিয়াম হাস্ক, বাংলায় বলে ইউসুফ গুলের ভুসি। অনেকে দেখবেন ইউসুফ গুলের ভুসি খায়, কিসের জন্য খায়? আপনার ফাইবারের সাপ্লিমেন্ট। তো ফাইবারের সাপ্লিমেন্ট যদি আপনি ইউজ করেন, আপনাকে এটা ইউজ জানতে হবে। ম্যাক্সিমাম করে কি, ইউসুফগুলোর ভুসি ডিরেক্ট পানিতে দেয়, দিয়ে ওইটাকে ওভারনাইট রাখে, রেখে এরপরে সকালে উঠে খায়। অ্যাবসোলুটলি রং। আপনাকে খেতে হবে এটা সাথে সাথে অ্যাড করে, সাথে সাথে খেতে হবে, এটা রাখা যাবে না। আপনারা পানিতে দিয়ে গুলাতে হবে, গুলায় সাথে সাথে খেতে হবে। আপনি যদি ফাইবার সাপ্লিমেন্ট ইউজ করেন, আপনার পেটে কোনো ইস্যু থাকবে না। আপনার পেটে যে গুড ব্যাকটেরিয়া, দ্যাট ইজ আপনার গুড ব্যাকটেরিয়া যেটাকে বলি, গুড ব্যাকটেরিয়া যদি আপনার পেটে ব্যালেন্সড থাকে, আপনার কিন্তু ওভারঅল বডিটাই ভালো থাকবে। আপনার বডিতে যদি আপনি মাল্টিভিটামিন ইউজ করেন, আপনার পুরো বডিটাই ভালো থাকবে। আপনি যদি ফিশ অয়েল ইউজ করেন, ফিশ অয়েলের বেনিফিট এর আগের লাইভে অনেকবার বলছি। আমি এই 3টা সাপ্লিমেন্টকে এই জন্য বলবো যে এই 3টা সাপ্লিমেন্ট যে কেউ জিম করুক আর না করুক, এই 3টা সাপ্লিমেন্ট রাখবেন। আমি আবার বলতেছি, মাল্টিভিটামিন, ফিশ অয়েল অ্যান্ড ফাইবার। আর যারা বডি বিল্ডিং করেন, মাসল বিল্ডিং করতে চান, এই 3টার সাথে ইন অ্যাডিশন, এই 3টা থাকবেই। সাথে ইন অ্যাডিশন যেটা থাকবে, প্রোটিন, ক্রিয়েটিন, BC গ্লুটামিন। এবং আমি যে র্যাঙ্কে বলছি এই র্যাঙ্কেই কিন্তু প্রোটিন, ক্রিয়েটিন, BC গ্লুটামিন। কেউ যদি এইভাবে ইউজ করে, আবার গ্লুটামিনের একটা অ্যাডভান্টেজ আছে, গ্লুটামিন কিন্তু
খালি যে মাসল রিকভারিতেই হেল্প করে সেটা কিন্তু না, এটা কিন্তু আমার ডাইজেশন প্রসেসিং বা আমার স্টমাকের যে আমার যে স্টমাকের যে আউটার লাইনিংটা আছে এটাও কিন্তু রিগ্রো করতে হেল্প করে বা মেনটেন করতে হেল্প করে। ওকে, আজকে আর আমরা আগাবো না, খুব সুন্দর একটা লাইভ হইলো আজকে, আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাইড, ভালোই লাগলো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে লাইভের, অ্যাকচুয়ালি 59 মিনিট 40 সেকেন্ড অলরেডি চলতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে অনেক কোশ্চেন পেলাম এবং অনেক ক্রিয়েটিভ কোশ্চেনও পেলাম, যেগুলো কোশ্চেন অনেক কোশ্চেন আছে আমি আশাও করি নাই। তো আজকে কোশ্চেনগুলো পেয়ে বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য সবাইকে। নেক্সট মঙ্গলবারে ইনশাল্লাহ আবার লাইভে আসবো। আর আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, প্রাইভেট গ্রুপের লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনাদের যত কোশ্চেন আছে আপনারা চেষ্টা করেন, আচ্ছা আপনারা চেষ্টা করবেন যে আমার প্রাইভেট গ্রুপে দেওয়ার জন্য। প্রাইভেট গ্রুপে দিয়ে দিলে আমি চেষ্টা করি এগুলো কোশ্চেনগুলো প্রায়োরিটি ইন ওয়ার্ড, এগুলো হচ্ছে প্রায়োরিটিতে আমি দেই। বা কোনো কোশ্চেন যদি আমার খুব পছন্দ হয় সেই ক্ষেত্রে আমি এটা সাথে সাথে কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমি একটা ভিডিও করে আনসারটা দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরে একটা কোশ্চেন আসছে, শেখ আব্দুর রাকিব মাল্টিভিটামিন আমি নেই কিন্তু এটি কতদিন একটানা নেওয়া যাবে? এটা কোনো লিমিট নেই, অ্যাকচুয়ালি মাল্টিভিটামিন আপনি নিতে পারেন, এটা কোনো প্রবলেম না। বাট তার মানে এই না যে আপনি একদম খুব হাই লেভেলের যেগুলা আপনার রোগীদের ক্ষেত্রে ইউজ করে বা খুব বয়স্ক মানুষদের ক্ষেত্রে ইউজ করে, অ্যাকচুয়ালি এগুলো ডোজিং গুলা লেখা থাকে পাশে, এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। বা এটা নিয়ে আমার একটা পোস্ট কার্ডও আমি চাইলে আমার পেজে দিতে পারি যে অ্যাকচুয়ালি কোনটা কতটুকু লাগে একজন এভারেজ মানুষের জন্য। থ্যাংক ইউ, আজকে আর লাইভ বড় করব না, সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য। ইনশাল্লাহ আগামী মঙ্গলবার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।